ধরেন একটু বেশি দিলাম, 400 পিক্সেল দিলাম আর হাইট দিলাম। আপনারা দেখেন, একটু দেখেন, আর চাইলে এটা তৈরিও করতে পারেন, নাহলে আবার দেরি হয়ে যায়। আমার সাথে সাথে এগুলো তৈরি করেন। একটা কন্টেইনার দেন, কন্টেইনার দিয়ে তার উইথ হাইট দেন আর বর্ডার দেন। বর্ডার দিলেন 2 পিক্সেল। দিলাম, এই হচ্ছে কন্টেইনার। তো কন্টেইনারের ভিতরে এবার হ্যালো আর ওয়ার্ল্ড এই দুইটা আছে। এদের কাজ হচ্ছে কি, এই দুটোকে পাশাপাশি করতে হলে আপনাকে হ্যালো ওয়ার্ল্ড এই দুটোকে, তাহলে ব্লক, যেহেতু আমরা ডিবের ভিতরে নিছি সেহেতু ইনলাইন ব্লক লিখলেই পাশাপাশি চলে আসবে। হ্যাঁ, না না না, কন্টেইনারে না, কন্টেইনারে না, কন্টেইনারে লিখবো সেটা হচ্ছে ফ্লেক্সে গিয়ে লেখা যায়। এখানে যদি দুটাকে পাশাপাশি আনতে চান তাহলে আপনি দুইটা বক্স এলিমেন্ট সেহেতু যদি আপনি লেখেন যে ইনলাইন ব্লক, তাহলে হ্যাঁ কন্টেনারের ভিতরে ইনলাইন ব্লক লিখলো ওরা পাশাপাশি চলে আসবে। আচ্ছা দাঁড়ান আমি এটা করি। তো এটাতে দিলাম, একইভাবে আমি বক্স 1 এবং বক্স 2 কে দুইটা স্পেস দিব, সেম, খালি কালার গুলো একটু ডিফারেন্ট করে দিব। বক্স 1 এবং বক্স 2। তো যেহেতু একই কালার দিলে একটু দেখতে ভিন্ন লাগবে, আমি এগুলাকে একটু ডিফারেন্ট কালার দেই। হাইট বেশি দিলেন না, হাইট একটু কমিয়ে দিলাম, দুটারই হাইট একটু কমিয়ে দিলাম। করেছি। আচ্ছা আমি দেখাই, কোডটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনার এই যে জব আমরা দুটা নিলাম, এই তাকাই তাকাই, এখন একটু কাজ শিখি, তারপর আবার কইেন যা করার। আচ্ছা দেখেন, এখানে আমাদের যেটা হচ্ছে যে আমার একটা কন্টেইনার আছে, এই কন্টেইনারে এখন আমি পজিশন দিব। আমার দুইটা বক্স তৈরি করছে তাই না, এই যে দুইটা বক্স তৈরি করছি। প্রথমত আমি দেব হচ্ছে রিলেটিভ পজিশন, রিলেটিভ এলিমেন্ট তার স্বাভাবিক অবস্থান থেকে সরে যায় কিন্তু তার জন্য বরাদ্দকৃত জায়গা স্পেস বজায় রাখে,
টপ বটম লেফট রাইট ব্যবহার করা যায় মূল অবস্থান ধরে রাখে। দেখি কি করে। মানে এইটা হচ্ছে তার আপনার ধরেন এইটাকে হ্যালোকে দিব কি পজিশন রিলেটিভ দেই, দেখি কি হয়। হ্যালো ওয়ার্ল্ড বক্স 1 এ আছে, তাহলে পজিশন রিলেটিভ দিয়ে দেখলাম জাস্ট বুঝার জন্য আর কি দিলাম। দেওয়ার পরে দেখা গেল আউটপুট হিসেবে কি হয়, তার নিজস্ব অবস্থান ধরে রাখছে। ঠিক আছে, নিজস্ব অবস্থান কি করছে, ধরে রাখছে। বাট আপনি চাইলে একে যে কোনো অবস্থায় চেঞ্জ করতে পারবেন। যেমন ধরেন আপনি বললেন যে তুমি বটমের 0-তে যাও, দেখি কি করে। 0 পিক্সেলও দিতে পারেন। হয়েছে? হয় নাই। আচ্ছা, এবার টপ তো আছেই, টপে বাদ দেই। ধরেন লেফটের 0, লেফট তো আছেই, রাইটের 0 পিক্সেল। ঠিক আছে, দিলাম, কোনো ইফেক্টিভ নাই। কেন? কারণ হচ্ছে বলতেছে যে সে তার কি লেখে, স্বাভাবিক অবস্থান থেকে সরে যায় কিন্তু তার বরাবৃত জায়গা স্পেস বজায় রাখে, মানে ওই স্পেসটা অরিজিনাল পজিশন ধরে রাখে। তাহলে লেফট রাইট বটম ব্যবহার করে কি লাভ হলো? ঠিক আছে, আচ্ছা এবার পজিশন রিলেটিভ অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আপনার এই যে এলিমেন্ট, এই এলিমেন্টের সমস্ত জায়গায়, মানে আমরা সাধারণত কি করি, আমরা যে বক্স 1 এবং বক্স 2 যে কন্টেনারের ভিতরে আছে, সেই কন্টেনারকে দেই হচ্ছে রিলেটিভ পজিশন রিলেটিভ। আর বক্স যে দুটো আছে, বক্স 1 এবং বক্স 2 যেটা আছে, সেটাকে দেব হচ্ছে অ্যাবসলিউট। কি কেন বলে যে পজিশন এলিমেন্টের নিকটবর্তী পজিশন প্যারেন্ট সে রিলেটিভ হতে পারে কে ভিত্তি করে অবস্থান নির্ধারণ করে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি এই বক্স কন্টেইনার যে বক্সটা আছে, এই বক্সের চারপাশে হ্যালো ওয়ার্ল্ডকে নিতে চান, তাহলে আপনি কাকে দিবেন, কন্টেইনারকে দিবেন হচ্ছে পজিশন রিলেটিভ, আর যাকে মুভ করাতে চাচ্ছেন তাকে দিবেন হচ্ছে পজিশন অ্যাবসলিউট। ঠিক আছে, দেখি হয় কিনা। আমি কন্টেইনারকে দিলাম পজিশন রিলেটিভ, আর আমার যে বক্স 1 তাকে আমি একটু মুভ করাতে চাচ্ছি অ্যাবসলিউট। ঠিক আছে, এবার দেখি কি হয়। এই যে চলে আসছে। হ্যাঁ, তাহলে অ্যাবসলিউটের কাজ হচ্ছে ও কিন্তু পুরো ভিউ পোর্টের বটমে যায় নাই। খেয়াল করি সবাই, ও কিন্তু পুরো ভিউ পোর্টের বটমে যায় নাই। খেয়াল করছেন? আমার এটা হচ্ছে 100% দিয়ে দেই, তাহলে বুঝতে পারবেন। পুরো ভিউ পোর্টের আমি কি দিছি, পজিশন অ্যাবসলিউট। কাকে দিছি? বক্স 1 কে। এবার ও কি করছে যে আপনার বটমে 0 রাইটে 0 পিক্সেল, তার মানে হওয়ার কথা কি ছিল, ভিউ পোর্টের চারপাশে হওয়ার কথা ছিল না, মানে এই পোর্শনটাতে আসার কথা ছিল না। এই পোর্শনটাতে না এসে কেন এইখানে আসলো, এর পিছনে কারণ কি? বিকজ অ্যাবসলিউট
পজিশনটা, সে কি বলে নিয়ারেস্ট নিকটবর্তী পজিশন যে আছে প্যারেন্ট যে আছে তার উপর ভিত্তি করে অ্যাবসলুট অবস্থান নেয়, তার উপর ডিপেন্ড করে। তার নিকটবর্তী, খেয়াল করেন তো, বক্স 1 এর পরে তার নিকটবর্তী প্যারেন্ট কে? প্যারেন্ট আর চাইল্ড কিভাবে বলতেছি? প্যারেন্ট কন্টেইনার, ঠিক আছে, প্যারেন্ট কন্টেইনার। আর বক্স 1 এর নিকটবর্তী প্যারেন্ট তাহলে কে? কন্টেইনার। তাহলে আপনি যখন বক্স 1 কে অ্যাবসলুট দিচ্ছেন, ও নিকটবর্তী প্যারেন্টের উইথের মধ্যে বা হাইটের ভিতরে বটমে চলে গেছে। আপনি যদি বলতেন যে পজিশন, আমি একটু, আমার একটা দুষ্ট বুদ্ধি মাথায় আসছে, একটু দিয়ে দেখি যে এটা কাজ করে কিনা। আপনি যদি বলতেন পজিশন রিলেটিভ, এটা এখানে না বলে আপনার মন চাইলো যে বডিতে দেব, আমার যে বডি ট্যাগ বডি আছে HTML এর যে বডি, তার ভিতরে আমি বডিকে বলে দিব পজিশন রিলেটিভ। মানে এটা আমার জাস্ট এখন মাথায় আসলো আর কি, এমনিতে মন চাইলো দিয়ে দেখি কি করে। আউটপুটে কোনো চেঞ্জ হয় কিনা দেখছেন? সে একটা স্পেস বডির চারপাশে কি করলো, নিকটবর্তী তাকে প্যারেন্ট ধরছে, তাকে প্যারেন্ট ধরে তার একটা পজিশনে গিয়ে সেট হয়েছে। বুঝতে পারছি? এবার তাহলে অ্যাবসলুটের ক্ষেত্রে কাজ কি? অ্যাবসলুট হচ্ছে যে আপনি পজিশন রিলেটিভ যাকে দেবেন তার উপর ডিপেন্ড করে সে কাজ করবে। দেখ, আমরা আমাদের আগের জায়গায় ফিরত আসি। এই জিনিসটার একটা সুন্দর উদাহরণ হতে পারে, আচ্ছা এবার তাহলে আমি বুঝতে পারছি, আমাকে বলেন পজিশন রিলেটিভ আর পজিশন অ্যাবসলুট এর মধ্যে পার্থক্য কি? আমার পজিশন রিলেটিভ আমি তাকেই দেব যে কি আমার প্যারেন্ট হবে, তার প্যারেন্ট হবে অনেকগুলো ডিপ, অনেকগুলো কন্টেইনার। তার মধ্যে আমি চাচ্ছি যে এই কন্টেইনারটার উপরে আমার আরো কিছু জিনিসপত্র বসুক। এটা একটা স্পেস, এই স্পেসের ভিতরে আমি আরো কিছু প্রপার্টি বসাতে চাচ্ছি। তখন আমার দরকার হচ্ছে কি, যে এই যে স্পেসটা সেটা ঠিক জায়গায় থাকবে, বাট এর ভিতরের যে কন্টেন্ট আছে সে বিভিন্ন জায়গায় এই কন্টেনারের চারপাশে মুভ করবে। তখন আমার পজিশন রিলেটিভ আর পজিশন অ্যাবসলুটের কাজটা হবে। আচ্ছা, এবার আরেকটা বিষয় এখানে বলে যাই, যে আমি বক্স 1 কে দিছি পজিশন অ্যাবসলুট, এবার বক্স 2 কেও আমার মন চাইছে আমি পজিশন কি দিব, অ্যাবসলুট দিলাম। ঠিক আছে, দেখি কি করে। কোনো চেঞ্জ নাই, কারণ কোথায় মুভ করবে অ্যাবসলুট হয়েছে, বাট কোথায় মুভ করবে তার কোনো নির্দেশনা দেয়নি। ধরেন চাইলাম যে আমি এই সেম পজিশনেই তাকে নিয়ে আসতে চাই, সেম পজিশনে তাকে নিয়ে আসতে চাই, এই যে দুটাই সেম পজিশনে চলে আসছে, তাই না? তাহলে হ্যালোর উপরে এসে কি হয়েছে, ওয়ার্ল্ড বসছে, হ্যালো আর ওয়ার্ল্ড পাশাপাশি বসে পড়ছে, পাশাপাশিও না, একজন উপরে আরেকজন ওভারল্যাপ করছে। এবার আপনার যদি মন হয় যে না, হ্যালো উপরে থাকবে ওয়ার্ল্ড নিচে থাকবে, হ্যালো উপরে থাকবে, যারা কাজ করতেছেন একদম যদি টের পাই যার সামনে থাকবে সেটাই মাথার ছুড়বো। হ্যালো এবং ওয়ার্ল্ডের, আপনাদের যদি ক্লাস ভালো না লাগে আমাকে বলেন, আমি চলে যাই। জোর করে ক্লাস করানোর কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না। আপনারা থাকেন, আমি চলে যাই। আপনাদের ক্লাসের অনেকগুলো সমস্যা, এই যে মুডটাই নষ্ট হয়ে গেছে।
আচ্ছা দেখেন, এই যে সার্চ, আমরা যে ইউলেন্স আমাদের যে সফটওয়্যারটা আছে বা যে কোনো জায়গায়, এই যে দেখেন আমাদের এখানেও কিন্তু একটা সার্চ বাটন আছে, হ্যাঁ? বা ইউলেন্স সফটওয়্যারে দেখেন আপনারা একটা দেখছিলেন, এই যে দেখেন একটা কি আছে, একটা সার্চ বাটন আছে, হ্যাঁ? আর সাথে একটা ইনপুট টাইপ আছে। এই সার্চ বাটনটা এবং এই যে ইনপুটটা, মানে বিষয়টা হচ্ছে রিলেটিভ আর অ্যাবসলিউটের ভিতরে কাহিনীটা হচ্ছে যে এই পজিশনের ভিতরে আমার একটা নর্মাল একটা পজিশন, আমি তার ভিতরে যদি একে আনতে চাই সেক্ষেত্রে আমি কি করতে পারি। রিলেটিভ আর অ্যাবসলিউটের কাজটা হচ্ছে এরকম, একজনের সাথে আরেকজন মানে অ্যাবসলিউট তখনই ভালোভাবে কাজ করবে যদি তার পজিশন প্যারেন্টকে আপনি যেটা দিবেন, আপনি যদি পজিশন অ্যাবসলিউট কোনো একটা গিভকে বা কোনো একটা এলিমেন্টকে দেন, সেই এলিমেন্টটা যাকে বিয়ার করতেছে, ধরেন আপনি একজন এই একটা বক্স, এই বক্সের ভিতরে আপনার এই যে পজিশন, এই যে এই লেভেলটার যে পজিশনটা, এটা ডিপেন্ড করবে এটা কি এখানে হবে না নিচে হবে না মাঝখানে হবে। অ্যাবসলিউট এটা ডিফাইন করবে নিয়ারেস্ট প্যারেন্টের উপর। নিয়ারেস্ট প্যারেন্ট কি পুরো বোতলটা, তার ভিতরে লেভেলটা কোথায় হবে। আপনি যদি বলেন যে টপে হবে তাহলে টপ লিখতে হবে, আপনি যদি বলেন যে মিডলে হবে তাহলে মিডলে লিখতে হবে। তাহলে আমরা পজিশন রিলেটিভ দেব কাকে, প্যারেন্টকে, আর অ্যাবসলিউট দিব হচ্ছে যাকে আমি সরাইতে চাচ্ছি এই প্যারেন্টের মাঝে, এই প্যারেন্টের মাঝে। তো একইভাবে সার্চ যেটা হয়, সার্চ বাটনের ক্ষেত্রে আপনি খেয়াল করেন, একটা মানে প্র্যাকটিক্যাল উদাহরণ দিলাম। সার্চ হচ্ছে পুরো একটা, এখানে ধরেন একটা ডিপ আছে, সেই ডিপের ভিতরে একটা আছে ইনপুট টাইপ সার্চ, তার ভিতরে এই ধরনের এই আইকনটা আছে। তাহলে এই আইকনটাকে আমি যদি এই আইকনটা এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, নিচে বসতে পারে, উপরে বসতে পারে, পাশে বসতে পারে, তাহলে আইকনটা কোথায় বসবে তাকে দিব হচ্ছে আমি অ্যাবসলুট, আর যাকে যার উপরে মানে যার কন্টেইন করে মানে যেই সেকশনটার উপরে তাকে দিব হচ্ছে প্যারেন্টকে, প্যারেন্টকে দিব আমি রিলেটিভ। ঠিক আছে? আচ্ছা, এটার এই একটা উদাহরণ দেখব। এছাড়াও সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে যে আপনারা যদি ফ্ল্যাগ দিয়ে দেখেন, মানে বাংলাদেশের ফ্ল্যাগটা দিয়ে দেখেন, সেক্ষেত্রে আপনি অ্যাবসলিউট রিলেটিভের পজিশনটা বুঝতে পারবেন। ধরেন আমি এখানে এই পুরো জিনিসটাকে আপাতত অফ রাখি, আমি ফ্ল্যাগ আকারে দেখায় তারপরে আমি সার্চ বাটনটায় যাই। যেমন ধরেন আমি একটা ইয়ে নিলাম, ফ্ল্যাগ নামে একটা কন্টেইনার নিলাম, তার ভিতরে সার্কেল, না আমাদের বাংলাদেশের পতাকাটা এরকম না যে একটা ধরেন এরকম একটা শেপ থাকে, তাই না? তার ভিতরে কি থাকে, একটা গোল গোল থাকে, তাই তো? এই এই তো আমাদের। তাহলে আমি প্যারেন্ট যে আছে তাকে কি দিব, রিলেটিভ পজিশন রিলেটিভ, আর এই যে গোল্লা তাকে আমি বলবো পজিশন অ্যাবসলিউট। এইটাই, বুঝতে পারছেন? সো এরকম হচ্ছে আমাদের কাজ। ওকে, তো এটাই যদি বানাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা একটা ডিপ নিলাম যাকে নিলাম ফ্ল্যাগ, আরেকটা ডিপ নিলাম যার নিলাম সার্কেল। ওকে, এবার আমি ফ্ল্যাগের যে জিনিসপত্র দেব আমি এখান থেকে ধার নিলাম আর কি, যে উইথ নিলাম, হাইট নিলাম, বর্ডার ব্যাকগ্রাউন্ড নিলাম, এইটুকু নিলাম, হ্যাঁ এইটুকু কপি করে নিয়ে আসলাম। দেখেন আপনারা যখন টাইপিং করেন একটা ভুল করেন, আপনারা আপনারা যখন টাইপিং করবেন
আপনি ডট ফ্ল্যাগ দিলেন, এটুকু লিখলেন, এইটুকু হলে আপনার ক্লাস ডিফাইন করা হলো। এরপর আপনার প্রথম কাজ হচ্ছে উইথ দেওয়া। উইথ ডাব্লিউ লিখে ট্যাবে ক্লিক করেন, তাহলে উইথটা চলে আসবে। ঠিক আছে, তারপরে আপনি এন্টার মারেন। এরপরে দেখবেন যে যদি কোনো কারণে আপনি এই কোলনটা না দেন, তাহলে কিন্তু পরের লাইনে আপনাকে এরর মেসেজ দেখাবে। সো যখন আপনি একটা এরর মেসেজ পাবেন, এই দেখেন সাজেশনও দেখাচ্ছে না, রাইট? সো আপনাকে যেটা করতে হবে, এটা শেষ করে নেক্সট হাইট লিখলেই ও কোলন সহ আপনাকে সাজেশনে দেখায়। আপনার কাজ হচ্ছে জাস্ট কি দেওয়া, ট্যাবে ক্লিক করা। এবার আপনি 200 পিক্সেল দিলেন, তারপরে আপনার ওই যে কি ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার দিলেন গ্রিন, তাই তো? গ্রিন বা ডার্ক গ্রিন যেটা দেন দেন। ওকে, আর হচ্ছে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারের প্রপার্টি হচ্ছে আপনার যে কোনো একটা কালার দিবেন। আর বা বর্ডার যখন দিবেন, তখন হচ্ছে ওই বর্ডার 2 পিক্সেল সলিড, মানে আপনি সলিড চাচ্ছেন। আপনি যদি ডটেড চান তাহলে ডটেড। হ্যাঁ, এক একটা প্রপার্টির ভ্যালুটা এক এক রকম, সেটা আপনাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, বা একটু প্র্যাকটিস করলে তখন আপনি বুঝতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, এবার উইথ হাইট তো দিয়েছি, এবার একটু দেখি চেহারাটা কিরকম দাঁড়ায়। হ্যাঁ, মানে গ্রিনটা আসছে। হ্যাঁ, ধরেন এটাকে যদি আপনি মাঝখানে আনতে চান, তাহলে আপনি বলেন তো ফ্ল্যাগ কে মাঝখানে আনার জন্য আমরা কি প্রপার্টি ইউজ করব? যাকে জিজ্ঞাসা করবো সে বলেন। এই যে ইয়ে, আপনার পাশের জন্য বলেন, ফ্ল্যাগ কে মাঝখানে, মাঝখানে মানে ভিউ পোর্টের মাঝখানে আনতে চাচ্ছি, এখানে আনতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের কি প্রপার্টি ইউজ করলে জিনিসটা মাঝখানে আসবে? কার সেন্টার, কি সেন্টার, সেন্টার কি, টেক্সট অ্যালাইন সেন্টার। এটা কি টেক্সট, টেক্সট অ্যালাইন সেন্টার যে হবে, এটা কি টেক্সট? তাহলে এটা কি টেক্সট? শুনেন, আপনার মার্জিন দিতে হবে, মার্জিন, একটা মার্জিন, মার্জিন। আপনার কোনো একটা ব্লক, এটা কি একটা, ভালো হবে মার্জিন, মার্জিন অ্যালাইন, মার্জিন আর প্যাডিং দিয়ে হচ্ছে আমরা আনবো, মার্জিন আর প্যাডিং, মার্জিন দিয়ে আনবো। কার, কেন টেক্সট অ্যালাইন সেন্টার হলো না বলেন, প্রথম কাজটা এটা বলেন। টেক্সট অ্যালাইন সেন্টার প্রপার্টিটা কেন এখানে কাজ করলো না? কারণ এটা তো কোনো টেক্সট না। আপনার যদি H1P1 ট্যাগ হতো, তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার কাজ করতো। বুঝতে পারছেন? এটা কি ডিপ, ডিপ মানে কি একটা স্পেস, একটা স্পেস কখনোই আপনার টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে হবে না। তার জন্য কি লিখতে হবে, মার্জিন অথবা প্যাডিং। এবার মার্জিন প্যাডিং আপনি চারপাশে ভ্যালু দিতে পারেন, চারপাশ থেকে মাঝখানে আসো। হ্যাঁ, ওটা তো বলতেছি যে আপনি ধরেন বললেন মার্জিন 80 পিক্সেল, এটার মানে কি টপ বটম লেফট রাইট থেকে 80 পিক্সেল। ঠিক আছে, বা আপনি লিখলেন 25 পিক্সেল, 25 পিক্সেল, 25 পিক্সেল। এটা মানে কি চারপাশে 25 আসবে, চারপাশ থেকে 25। বাট আপনি বলছি যে মাঝখানে আনতে, সম্ভব? সম্ভব না। কেন? কারণ আরো অনেক বেশি ক্যালকুলেট করতে হবে যে কত পিক্সেল গেলে এটা মাঝখানে আসে, অনেক কাহিনী আছে। হ্যাঁ, তো এইটার জন্য আমাকে বলে দিছে, এটা আবার মার্জিনটা কিন্তু ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে হবে না। মার্জিন 0 পিক্সেল অটো, 0 পিক্সেল অটো মানে হচ্ছে আপনার টপ বটমে 0 আর লেফট রাইটে মাঝে,
এটা রেখে দিছে, একটা সুন্দর প্রপার্টি তারা তৈরি করে রেখে দিছে। হ্যাঁ, এই ঠিক আছে। আচ্ছা, আর যদি শুধু অটো দেন তাও বুঝে নেয়। আচ্ছা, এটা গেল মাঝখানে আসলো, ঠিক আছে। ধরেন আর একটু বড় করলাম জিনিসটাকে, হাইটটা একটু কম হয়ে গেছে, আর একটু বড়ই করে দিই, ধরেন 200 পিক্সেল, তো আরো 350 পিক্সেল দিয়ে দিই। তো এটা দিলাম। আচ্ছা, বেশি বড় করে লাভ নাই অ্যাকচুয়ালি, পরে আবার এটা নিয়ে ঝামেলাই হবে। ওকে, তাহলে আমার বক্সটা তৈরি হয়ে গেছে। এবার আমার দরকার কি, তার ভিতরে সার্কেল নিতে হবে। এবার বলেন, যদি আপনি যদি এই সার্কেলটা, এই যে একটা সার্কেল নিয়ে রাখছি না, তার ভিতরে নিচ্ছি না, আমি যদি এই সার্কেলটা বাইরে নিই তাহলে পরে আসবে না কেন? পরে পরে আসলো, সার্কেল তো কিছু লিখি নাই। ধরেন লিখলাম এটা কি, রেড, রেড ব্লক, তাই না? রেড ব্লক কোথায় আসছে? নিচে আসছে। আমার কি নিচে দরকার? বাংলাদেশ পতাকার জন্য মাঝে দরকার না? আচ্ছা, তাহলে আমি কি করব, একটা প্রসেস হচ্ছে আমি এটাকে এর ভিতরে নিয়ে যাব। এর ভিতরে নিব কি নিব না? নেব, পেস্ট দিলাম, ভিতরে গেছে, তাই না? কোথায় একটা গিয়ে সেভ হয়েছে, রাইট? রেড ব্লক কথাটা আসছে, কিন্তু আমার কি দরকার? সার্কেল দরকার, মানে কোনো কিছু একটা গোল দরকার, তাই না? তাহলে আমি বর্ডার দিই, ফ্ল্যাগকে, সার্কেলকে বর্ডার দিলাম। বর্ডার 2 পিক্সেল সলিড রেড, ঠিক আছে। তাহলে কি ঘটলো, এরকম চার কোণ একটা কিছু ঘটলো, তাই না? এই স্পেসটা তৈরি হয়েছে, স্পেস একটা তৈরি হয়েছে, বাট আমার দরকার কি, মাঝে এবং আর একটু বড় দরকার স্পেস। এতটুকু ছোট স্পেস দিলে কি ছোট একটা গোল হবে? এরকম হবে, তাই না? একটু খুলে হবে, মোটামুটি একটা কালার উইথ হাইট দিতে হবে না? দিলাম একটা উইথ হাইট। কোনো কিছু না বুঝলে বর্ডার দিয়ে বুঝে নেবেন, কোনো কিছু না বুঝলে বর্ডার দিয়ে। ধরেন আপনি ফ্ল্যাগ দিচ্ছেন 400 পিক্সেল, আপনি সার্কেলও যদি 400 পিক্সেল দেন তাহলে কি একটা একটার উপর ওভারল্যাপ করবে না? একটু কম দিতে হবে, পার্সেন্টেজ দিয়েও দিতে পারেন, অথবা এমনিতেও দিতে পারেন। দিলেন একটা ছোটখাটো একটা উইথ দিলাম, এবার হাইটও দিলাম ছোটখাটো একটা, ধরেন হাইট কত দিব, একটু কমই দিই, ওরা হচ্ছে 350, তাহলে এটা আনুমানিক করে দিচ্ছি, ধরেন 200 দিলাম, দেখি কি হয়। তাহলে এরকম একটা ব্লক তৈরি হয়েছে, বাট কালার কি হবে? রেড, রেড লাগবে না? তাহলে আমি বর্ডারের কালারটা রেড না দিয়ে অন্য একটা কালার দিই, ব্লু দিয়ে আপাতত, যাতে আপনি বুঝতে পারেন। দিলাম, হয়ে গেল। আচ্ছা, তাহলে আমি কোথায় ছিলাম? ইন্ডেক্স। তাহলে এটার কালার হবে কি? সব দিক রেড। তাহলে তার জন্য প্রপার্টি কি বলেন? দাঁড়ান আরেকটা জিজ্ঞাসা করি। ইয়ে আপনার পাশে রেড, আপনি আপনি আছে না, নাম ভুলে গেছে, সরি। হ্যাঁ, সামসা, সানসাবিল, তার আপনার পাশে কে? হ্যাঁ, ও, এখন জিজ্ঞাসা করে লাভ হবে না। নাফির পাশের জন বলেন। হ্যাঁ, নাম হচ্ছে আশিক, আকাশ, আকাশ, তাই না? মাহিউদ্দিন আকাশ না আপনার নাম? আপনার নাম কি? হ্যাঁ, মহিউদ্দিন আকাশ, আকাশই তো, ঠিকই তো আছে। হ্যাঁ, এখন আমাকে বলেন, আমার এটার কালার হবে
রেড, তার জন্য কি প্রপার্টি লিখবো আর কি ভ্যালু লিখবো বলেন? ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? রেড। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে গেছি, রাইট? এবার কথা হচ্ছে যে এটা একটা বক্স আকারে আসছে, তাই না? অলওয়েজ বক্স আকারেই আসে। এবার এই বক্সকে আপনি যদি চান যে গোল করতে, সেক্ষেত্রে একটা প্রপার্টি আছে যেটা আমরা আগে দেখিনি, বাট এটা কাজ করানো যায়, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। হ্যাঁ, আপনি যদি দেন যে 20%, বর্ডার রেডিয়াস মানে কি? চারপাশ থেকে কেটে দিবে, মানে একটু গোল করে দিবে, শেপ কেটে দেয় এরকম। তো দিলাম, হয়েছে। এখনো আমাদের বাংলাদেশের কালার যেটা তার সাথে হয় নাই, আরেকটু কাটি, 50%-এর মতো মনে দিতে হবে, তাহলে হয়তো বা যদি কিছু একটা হয়। এই 100% দিতেও পারেন, মোটামুটি এটা আপনার মতো, আপনি যেমনি দেন। আসল কাহিনী এটা না, আসল কাহিনী হচ্ছে গোল করা, ঠিক আছে? তো একটু বেশি বড় হয়ে গেছে নাকি? অনেক বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে? দেখি দাঁড়ান, 100 গিয়ে তারপর দেখে নিই। এই তো যাই হোক, একটা গোল ফুল হয়েছে। আপনারা এটা আপনাদের মতো করে গোল টোল করেন। কাহিনী হচ্ছে এখন এটাকে মানে বুঝানো যে তোমার একটা তুমি আসো, তোমার চারপাশে অ্যাবসলুট ঘটবে। তো আপনি যদি পজিশন দেন, পজিশন প্রথমে তো আপনি পজিশন অ্যাবসলুট ফ্ল্যাগ সার্কেলকে দিলেই সে কাজ করবে না। কারণ কাহিনী কি? কারণ তো প্যারেন্ট খুঁজে, ও সবসময় প্যারেন্ট খুঁজে, যে আমার প্যারেন্ট কি আগে সেটা বলো। অ্যাবসলুট সবসময় ওর প্যারেন্ট খুঁজবে। তো সে কারণে আপনি প্যারেন্ট বললেন, যে প্যারেন্ট হচ্ছে, প্যারেন্টের পজিশন হচ্ছে রিলেটিভ, আর ওরে বলবেন তোমার পজিশন হচ্ছে অ্যাবসলুট, ঠিক আছে? এই কথাটা বললে তখন ও বোঝে যে আমাকে সার্কেল, ও বুঝবে যে আমাকে এই যে সবুজ কালারের বক্সটা আছে এর চারপাশে মুভ করতে হবে। আমি ভিউ পোর্ট মানে পুরা জায়গার চারপাশে মুভ করব না। আপনি যখন ওকে বলবেন যে তুমি এটার চারপাশে মুভ করো, তখনই কাজ করবে। এবার কত থেকে কতর মধ্যে বলবেন? এবার আপনি বলেন যে আমি চাচ্ছি যে তুমি রাইটে যাও, রাইটে ধরেন 0 পিক্সেলে যাও। তাহলে এখন বলেন, সার্কেলকে বলছি রাইট 0 যাইতে, তাহলে কার 0 পিক্সেলে গিয়ে সেট হবে? ভিউ পোর্টের 0 পিক্সেলে যাবে, নাকি শুধু ফ্ল্যাগ যে ওর যে প্যারেন্ট তার চারপাশে যাবে? তার ডান পাশে গেছে। যদি আপনি পজিশন রিলেটিভ না লিখে রাখতেন ফ্ল্যাগকে, তাহলে ও প্যারেন্ট খুঁজতো যে কোথায় প্যারেন্ট আছে, ঠিক আছে? সো তাকে আগেই বলে দিলেন যে অবস্থানটা এরকম হবে। এবার আপনি এটাকে মাঝে আনার জন্য নিজের মতো করে একটা দেন। কত দিতে পারেন ডিপেন্ড করে আপনার উপরে। আমি আপাতত যেরকম, এটা অনেকভাবে করা যায়, জাস্ট সিম্পলি এরকম আমি ধরেন বলে দিলাম যে 20 পিক্সেল, এটা হচ্ছে রাইট থেকে 20 পিক্সেল সরে আসো তার সোর্সে, আর একটু লাগবে। 50 দিলে অনেক বেশি চলে যাবে, বেশি না 30 মতো দিলেই হয়ে যাবে। দিলাম, কিছু একটা আছে কিন্তু টপে লেগে আছে, তাই না? তো একটু বটমে নামিয়ে দিলেই, বা টপ থেকে নামাই, কোনো সমস্যা নাই। মাইনাস মার্কিং মানে দেই, দাঁড়ান আপনার মতো মাইনাস মার্কিং দিই, আপনার মন চাইছে যখন, ঠিক আছে?
করে চলে গেছে। হ্যাঁ, একটুখানি দরকার হয়, প্রয়োজন হয়, তখন আমরা মাইনাস মার্কিংটা করি না, আমরা কি করি, এটাকে ইয়ে করে দেই, আপনার ট্রান্সফর্ম করে দিই, ট্রান্সফর্ম 2D 3D একটা ট্রান্সফরমেশন দিয়ে আমরা ঠিক করে দিই। এত দরকার নাই, এত কিছু বোঝার দরকার নাই। আপাতত আপাতত ওকে কোথাও এক জায়গায় পজিশন করে দেয়, ঠিক আছে। বা উল্টা করার প্রয়োজন হলে তখন আমরা এক্স অক্ষ বরাবর উল্টা করি বা ওয়াই অক্ষ বরাবর উল্টা করি। আমরা নেক্সট টপিকে দেখব। আচ্ছা, তো দেখেন, তারপরে যখন আপনার মন মতো হচ্ছে না, আপনি কি করেন, ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করে এবার বুঝেন যে ওরে কি দিলে ও ঠিকঠাক বসবে। এই যে সার্কেল, হ্যাঁ, সার্কেলে গিয়ে এবার দেখেন কি করছি, রাইট, এবার বাড়াই, টপে, বটম থেকে না দিলাম, টপ থেকেই দিলাম 70 পিক্সেলের, মাঝখানে আসছে, হ্যাঁ, আর এখানে এসে আপনি কি কি চাই আসছে, এটা আপনার ডিপেন্ড করবে। আমি যেটা দিছি সেটা দিলে কিন্তু ডিপেন্ড করবে না, আপনি যত হাইট উইথ দিবেন তার উপর ডিপেন্ড করবে। এই যে আরেকটু লাগবে, আরেকটু 60, আরেকটু 70 দিলে ঠিক মতন, ঠিক আছে। এই ওকে দিলাম, এই যে চলে আসছে। এবার আপনার ব্লু কালার ভালো লাগছে না, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার রেখে বর্ডার সরায় দেন, বাস। কেন বলেন তো একটু সরে আসলো, 2 2 2 চারপাশে 2 2 করে বর্ডার পাইছিল, ওই বর্ডারটা আবার আপনাকে একটু সরে দিতে হবে, বুঝতে পারছি। ও আচ্ছা, এটা তো 70 70 ছিল, সরি সরি, 70 পিক্সেল। এরকম লিখতেও হবে না, আপনি জাস্ট ওটা কপি পেস্ট করে আননা বসাইলেও হবে, বুঝতে পারছেন, বুঝতে পারছি। তাহলে অ্যাবসোলুট আর রিলেটিভ বুঝেন, বাংলাদেশের পতাকা বোঝার দরকার নেই, ঠিক আছে। অ্যাবসোলুট আর রিলেটিভ কি, অ্যাবসোলুটের পজিশনটা হচ্ছে যে আপনি পজিশন রিলেটিভ যখন দিবেন, তার মানে পজিশন রিলেটিভ মানে কি, ওর যার যেই জায়গায় আছে সেই জায়গায় বসে থাকবে, ওর নিজস্ব জায়গা থেকে যাবে। এবার আপনাকে যদি পজিশন অ্যাবসোলুট দিতে হয়, তাহলে যাকে অ্যাবসোলুট দিবেন তার চারপাশে বা তার প্যারেন্টকে আইদার রিলেটিভ বা ফিক্স বা স্টিকি যে কোনো একটা দিয়ে তারপরে অ্যাবসোলুটকে পজিশন করতে হবে। আর না হলে অ্যাবসোলুট কি বসে থাকবে চুপচাপ, ফিক্সড এর মতো বসে থাকবে, বাট মুভ করবে কোথায়, তার জন্য সে কারোর জন্য ডিপেন্ডেন্ট, সে তার প্যারেন্টের উপর ডিপেন্ডেন্ট। সে অ্যাবসোলুট যে কাজ করবে না উইদাউট রিলেটিভ তা না, অ্যাবসোলুট পজিশনটা কাজ করবে, বাট কোথায় মুভ করবে, ডকুমেন্টের টপ বটম লেফট রাইটে কোথায় মুভ করবে তার জন্য সে তার প্যারেন্টকে খুঁজে। সেই প্যারেন্ট হতে পারে এরকম একটা ডিপ, অথবা পুরো ভিউ পোর্টের কোন একটা পজিশন। হ্যাঁ, এরিয়া চিনিয়ে দিতে হবে, বলে না, এই যে দেখেন লিখেই তো দিছে যে আপনি পজিশন অ্যাবসোলুট এলিমেন্ট তার নিকটবর্তী প্যারেন্ট পজিশনকে ভিত্তি করে অবস্থান নির্ধারণ করে, যখনই প্যারেন্ট পায় তার উপর ডিপেন্ড করে অন্য এলিমেন্ট তার জায়গা দখল করতে পারে। আচ্ছা, যেটা বুঝাতে চাচ্ছিলাম যার জন্য মেজাজটা গরম হয়ে গেছিল সেটা হচ্ছে জেড ইন্ডেক্স, জেড ইন্ডেক্স। আচ্ছা, এটা ব্রেকের পরে বুঝায়, আগে পজিশন বুঝেন, ঠিক আছে। আর আজকে আমরা ফন্ট বুঝবো, গুগল ফন্টস, আইকনস আর রিমিক্স আইকন বুঝছি না, আইকনস নেওয়া বুঝছি, পড়তে হবে, পড়তে হবে হাসান, শুধু ক্লাস করলে হবে না, অ্যাসেসমেন্টটা কিন্তু কঠিন হয়, অনেক কঠিন, উইদাউট পড়াশোনা হবে না, আগাতে পারছি না আপনাদের জিরামির কারণে। ট্রাই করেন সবাই, হ্যাঁ, ঠিক আছে। আপনারা এটা ব্রেক নেন, ব্রেক নিয়ে এসে এটা প্র্যাকটিস করবেন। আর যেহেতু ক্লাস দেরি করে শুরু হয়েছে, আমরা একটু বেশি সময় ক্লাস করবো, 1:30 পর্যন্ত ক্লাস করবো,
আপনাদের কাজ হচ্ছে এই নোটটা একদম ঠাটা মুখস্থ করা। এটা হচ্ছে প্রথম কাজ। কোনোভাবেই এগুলা মিস করবেন না, ঠিক আছে? তো এটা আমি দিয়ে দিব। না না না, এটা আমি দিয়ে দেইনি, আরেকটু কালকে ক্লাসের পরে করবো, একবারে যা হয়েছে সব। এখন দিলে তো আবার দেখা যাবে ডুপ্লিকেট হয়ে যাবে। দিতে পারি অবশ্য, জাস্ট দিলেই তো হয়। হ্যাঁ, সেটাও করা যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব, না উঠিয়ে দিব না। আচ্ছা, এরপর দেখেন আরেকটা বিষয় দেখেন, সেটা হচ্ছে জেড ইন্ডেক্স, যেটা বুঝাইতে গেছিলাম। কি কারণে জানি মেজাজটা খারাপ হলো, আর বুঝাইলাম না। আচ্ছা, তো দেখেন আমার একটা ব্লক ছিল, মনে আছে একটু আগে? ফ্ল্যাগকে আপাতত ইয়ে করে দিলাম, বাংলাদেশের পতাকা পরে দেখবো না। তো আপাতত আমার এইটা আছে, এই যে হ্যালো আর ডিপ, এটা কি খেয়াল করছিলেন কিনা? জেড ইন্ডেক্সটা একটু বুঝি। তো আমাদের একটু আগে একটা বক্স ছিল, যে এরকম একটা বক্স ছিল, রাইট? প্রথমে রিলেটিভ আর অ্যাবসলিউট বোঝার জন্য বক্স 1 আর বক্স 2 ছিল। আমরা কি করছি, বক্স 1 খেয়াল করছি, মনে আছে? আরে কি এত কিছু মনে থাকে ম্যাডাম, হুদাই খালি পড়া। এই যে বক্স 1 আর বক্স 2, আমার একটা জীবের ভিতরে বক্স 1 আর বক্স 2 ছিল, ঠিক আছে? পজিশন অ্যাবসলিউট অ্যাবসলিউট না, এই, ঠিক আছে? এরকম ছিল, তাই না? অনেকের কাছে গিয়ে আমি দেখছি এটা। তো এখন আমি যখন বসি যে আমার এই যে এই কালারের যে বক্সটা, এটাকে আমি কি বলছি, কি কালার বলছি? বলছি হচ্ছে তোমার পজিশন হচ্ছে রিলেটিভ, ঠিক আছে? আর আমি বক্স 1 কে বলছি তোমার পজিশন হচ্ছে কি, অ্যাবসলিউট পজিশন, অ্যাবসলিউট। ওকে, তো বুঝছি, এবং ওকে বলছি যে তুমি বটম বা বটমের লাস্টে যাও, বটমের 0 পিক্সেলে যাও, এবং রাইটের 0 পিক্সেলে যাও। কাজ করা বন্ধ করেন, কাজ করা বন্ধ করেন, ঠিক আছে? হ্যালো গেল, বক্স 1 কে বলছে, এবার বক্স 2 কেও তো একই কথা বলতে পারি, তাই না? বক্স 2 কে বললাম যে পজিশন অ্যাবসলিউট, এবং বটম কে বললাম কি, 0 পিক্সেল। একই জায়গায়, মানে সেম জায়গায় দুটাকে নিয়ে যাব, রাইট? কেন এরকম দুষ্টু বুদ্ধি আমার মনে থাকবে কেন? বিষয়টা হচ্ছে যে ওভারল্যাপ যদি হয়, আপনার কন্টেন্ট যদি একটার উপর একটা ওভারল্যাপ হয়, তখন অ্যাকচুয়ালি আমরা কি করি সেটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি এই কাজটা করতেছি, তাই না? দুইটা কন্টেন্ট আছে, একটা বক্স 1 আর বক্স 2। এবার কাকে, ধরেন আপনার মনে, আপনাকে বক্স 1 কে উপরে রাখতে হবে, বক্স 2 কে নিচে রাখতে হবে, কিন্তু দুইটার পজিশনই এক। এই পজিশনটাই আপনি চাচ্ছেন, বাট আমি চাচ্ছি যে বক্স 1 উপরে থাকুক আর বক্স 2 নিচে থাকুক, তাই না? তো সেক্ষেত্রে পজিশন দিয়ে তো আর কাজ হচ্ছে না, বা লেফট রাইট বটম দিয়েও কাজ হচ্ছে না, যেহেতু একই ডিবের মানে প্যারেন্ট একই জায়গার ভিতরে ঘটনা ঘটছে। তো সেক্ষেত্রে একটা প্রপার্টি আছে, তার নাম হচ্ছে জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্স নামে একটা প্রপার্টি আছে। এই জেড ইন্ডেক্স প্রপার্টিটা উইদাউট পজিশন প্রপার্টি কাজ করবে না। আগে আপনি কোনো একটা ডিভ, কোনো একটা এলিমেন্টকে আগে পজিশন দিবেন, পজিশন দেওয়ার পরে এবার জেড ইন্ডেক্সের কাজ।
যেমন ধরেন আপনাদের কি মনে আছে কিনা ইম্পর্টেন্ট নামে একটা ভ্যালু আমরা দিছিলাম যে আইডি আইডি আছে ক্লাস আছে আইডিও আছে ক্লাসও আছে ইনলাইন আছে আছে বলছিলাম না কার প্রায়োরিটি সবচেয়ে বেশি বলেন তো ইনলাইনের প্রায়োরিটি বেশি বাকিদের কি পড়াইছি না এই 3-4 জনেরই পড়াইছি ইনলাইনের প্রায়োরিটি বেশি কেন কারণ ও এলিমেন্টের সাথেই আছে প্লাস আমাদের ব্রাউজার যেহেতু উপর থেকে নিচে পড়ে সেহেতু আমার প্রথমে পায় হচ্ছে সিএসএস মানে এক্সটার্নাল সিএসএস তারপরে পায় ইন্টারনাল সিএসএস তারপরে গিয়ে পায় হচ্ছে ইনলাইন সিএসএস সো ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি বেশি আবার আমি বলছিলাম যে এত কিছুর পরেও আপনি যদি চান যে না আমার এক্সটার্নাল সিএসএস এ আমি ওই এলিমেন্টের জন্য যা লিখছি সেটাই থাকুক অন্য কোনো কিছু না থাকুক তার জন্য আমরা দিছিলাম হচ্ছে ইম্পর্টেন্ট দিছি মানে কি এইটাই নিতে হবে ঠিক আছে সো জেড ইন্ডেক্সও এরকম একটা প্রপার্টি যে বলতেছে যে ঠিক আছে তোমার এই দুইটা পজিশনের কাজ একই জায়গায় আছে ওকে গুড এখন তোমার ওয়ার্ল্ড মানে হ্যালোটা আগে আসা দরকার ওয়ার্ল্ডটা পিছনে যাওয়া দরকার এই যে কার্যকলাপটা আমরা করব তার জন্য আমরা জেড ইন্ডেক্স প্রপার্টিটা ইউজ করব এটা কি আমরা দেখেন তো জেড ইন্ডেক্স কোথায় ইউজ করব বক্স কন্টেইনারে ইউজ করব না বক্স 1 এ ইউজ করব না বক্স 2 তে ইউজ করব ওইটাকে করতে হবে নো প্যারেন্টকে কিন্তু বলা দরকার নাই যে তুমি জয়েন্ট 1 হও 2 হও ঠিক আছে তো আমরা চাচ্ছি যে হ্যালো মানে হচ্ছে কি বক্স 1 তাহলে আমার একে বললাম যে জেড ইন্ডেক্স ধরেন আমি বলে দিলাম 1 0 1 দিলাম 1 দিলাম ঠিক আছে তাহলে কি হবে দেখি বক্স 1টা উপরে চলে আসছে মানে প্রায়োরিটি পাইলো বক্স 1 প্রায়োরিটি পাইলো এবার আপনার মনে আরেকটা দুষ্ট বুদ্ধি আছে যে আমি একেও জেড ইন্ডেক্স দেব বক্স 2 কেও তো দেন এবার আপনি একে দিলেন 1000 ঠিক আছে তাহলে ঘটনা কি ঘটবে বক্স 2 সামনে চলে আসবে কেন যার ভ্যালু যত বেশি জেড ইন্ডেক্সের ভ্যালু যত বেশি দিবেন সে তত সামনে চলে আসবে মানে সামনে চলে আসা মানে কি তার প্রায়োরিটি হয়ে দুটোর অবস্থানই এক এবার আপনার দরকার একজনকে পিছনে যাওয়া একজনকে সামনে নেওয়া সেক্ষেত্রে আপনার কি করতে হবে এখন বলতে পারেন যে ম্যাম লাভটা কি হলো তাহলে তো আমার হ্যালো তো আউট হয়ে গেল তাই না লাভটা কি হলো ধরেন বক্সটা এরকম আপনি চাচ্ছেন যে এরকম একটা ফিগার আসুক বক্সটা দুইটার উইথই এক হাইটও এক আপনি চাচ্ছেন যে বক্সের উইথ আর একটু বাড়ুক না 500 হলে তো হবে না আর একটু কম হবে প্যারেন্টের সাথে মিলিয়ে দিলেন ধরেন 250 হলো আর এটা হলো আপনার ধরেন 100 এরকম হবে বুঝতে পারছেন হ্যাঁ তাহলে কি হচ্ছে ও পিছনে থাকুক বা এখানে ধরেন একটা ইমেজ আছে আপনি চাচ্ছেন লেখা সামনে থাকুক ইমেজটা পিছনে সুন্দর হয়ে থাকুক ব্যাকগ্রাউন্ড দিয়ে করা যায় আপনার ব্যাকগ্রাউন্ডে করতে মন চাচ্ছে না তখন আপনি কি করলেন ডিভের ভিতরে কিছু নিলেন এবার আপনি প্রায়োরিটি দিয়ে দিলেন যে তোমার প্রায়োরিটি বেশি দাও জেড ইন্ডেক্স মানে হচ্ছে প্রায়োরিটি দেওয়া জেড ইন্ডেক্সের ভ্যালু যত বেশি দিবেন তত প্রায়োরিটি বসবে কিভাবে বসবে যেমন ধরেন আপনার কাকে দিছি একে দিছি কত 1 হ্যাঁ বক্স 1 কে দিছি 1 আর বক্স 2 কে দিছি 2 এবার আমার একটু মন চাইছে আমি বক্স 1 কে দিব 0 আর একে দিব 1
মাইনাস ভ্যালু দেওয়া যায়। তাহলে দেখেন একই হলো। আপনি যদি চান যে না আমি একে দিব 2, একে দিব 1, তাহলে কে সামনে আসবে? 2 সামনে আসবে, মানে বক্স 1 সামনে আসবে। এই যাকে আগে দিবেন সেই সামনে চলে আসবে, মানে ওভারল্যাপ হবে। হাইট উইথের উপর ভিত্তি করে ভিজিবল হবে, যে যার হাইট বেশি উইথ বেশি সে ভিজিবল হবে, বাট পজিশনটা সেম থাকবে, প্রায়োরিটিটা বেড়ে যাবে। বুঝতে পারছি? আর মাইনাস দিলে কি হয় জানি না, আমি নিজেও জানি না মাইনাস দিলে কি হয়। দিয়ে দেখি। হ্যাঁ, ধরেন কাকে মাইনাস দিবেন? বক্স যেটা বেশি আছে সেটাকে মাইনাস দিলেন, আর একে 1 দিলেন। দেখি কি করে। ওটা গায়েব হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ, ঝাপসা, বাট গায়েব হয়ে গেছে, মানে আপনি চাচ্ছেন যে জিনিসটা থাকুক, প্রপার্টি থাকুক। এগুলা এখন অ্যাকচুয়ালি মানে বুঝবেন না, আরেকটু যদি ডিপে যায় তখন একটু বুঝবেন আর কি, যে মাঝে মাঝে আমাদের কিছু কিছু ক্ষেত্রে এই ভ্যালুগুলা খুব কাজে লাগে। সো প্রথমত আমার জেড ইন্ডেক্স আছে, বিষয়টা বুঝাচ্ছি যে জেড ইন্ডেক্স জিনিসটা এমন যে আপনার আচ্ছা একটু বেশি দিয়ে দেখি তো, -10 দিয়ে দেখি। পিছনে যাওয়ার কথা কই গেছে? দেখি দাঁড়ান, একটু মন তো চাচ্ছে যে ওরে বের করতে, ও ছোট হয়ে যাচ্ছে মানে পিছনে। মাইনাস অ্যাকচুয়ালি মানে বোঝা যায়, মানে ধরেন রিফ্লেক্ট টাইপের কিছু একটা হয় আর কি। দেখি আমার ডাব্লিউসি স্কুলে এ ধরনের কিছু আছে কিনা। দেখলাম তো একটু আগে একটা আছে, দেখি। মাইনাস, সেক্ষেত্রে সেক্ষেত্রে এখানে নাই দিলাম, ধরেন এফেক্টিভ না। পজিশন এলিমেন্ট এন্ড ফ্লেক্স আইটেমস, আচ্ছা ফ্লেক্স আইটেমসে নাই যাই, দেখি এটাতে দেখি। এখানে এটা দিয়ে দেখি না। একদম পিছনে চলে গেছে, বক্সেরই পিছনে চলে গেছে, কন্টেনারের পিছনে। তাহলে ব্যাকগ্রাউন্ড সরাই দিই। নাই করে দিই ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ তাহলে হয়তো বা বোঝা যাবে। আসছে, কন্টেনারের পিছনে আছে, ব্যাকগ্রাউন্ড কালার না থাকায় জিনিসটা মানে এ হচ্ছে প্যারেন্টের থেকে পিছনে চলে যায়। যে মাইনাস ভ্যালু দিলে কি, যে প্যারেন্টটা ওকে কন্টেইন করতেছে সেই তারই পিছনে চলে যায়। আচ্ছা, তো বুঝলেন তো জেড ইন্ডেক্স। আপনাদের এইগুলো পড়ানোর পিছনে একটা কারণ আছে। আমাদের ওরালে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে সিএসএস এ, দাঁড়ান, প্রশ্নটা হচ্ছে এরকম যে সিএসএস এ স্পেসিফিসিটি কি, স্পেসিফিসিটি কত কঠিন একটা ওয়ার্ড। সিএসএস স্পেসিফিসিটি বলতে আপনি কি বুঝেন? এক্সপ্লেইন সিএসএস স্পেসিফিসিটি, এই প্রশ্নটা করে। হ্যাঁ, তো স্পেসিফিসিটি জিনিসটা হচ্ছে যে কি কি স্পেসিফিসিটি প্রপার্টি আছে। একটা হচ্ছে ইম্পর্টেন্ট, এক্সক্লেমেটরি ইম্পর্টেন্ট, মনে আছে কিনা? স্পেসিফিসিটি, স্পেসিফিসিটি
হুম, হায়ারার্কিও আছে, কত কিছু আছে। এই যে স্পেসিফিসিটি মানে হচ্ছে যে আপনার কার পাওয়ার বেশি, এগুলা বুঝতে পারছেন? যে একটা কিছু লিখলেন, তারপরে কোনটার পাওয়ার বেশি হবে সেটার বিষয়টা বলে। তার মধ্যে আপনারা বলবেন যে এই যে স্যার আমি যে ইম্পর্টেন্ট দেই, টেস্ট কি বলছে, আমি পি এলিমেন্ট লিখছি, পি এলিমেন্টের কালার দিছি কি রেড, হ্যাঁ, পি এলিমেন্টের কালার দিছি কি রেড। আবার সেই পি এরই একটা ক্লাস দিছি কি ডট টেস্ট। এটা কি বুঝতে পারতেছি? আমি পি একটা এলিমেন্ট, তার কালার দিছি কি রেড, আবার ডট টেস্ট মানে টেস্ট নামে একটা ক্লাস ডিফাইন করছি পি এর জন্য, ওই একই পি এলিমেন্টের জন্য, হ্যাঁ। কিন্তু সেখানে গিয়ে তার কালার দিছি গ্রিন, এবার পাইছে কোনটা গ্রিন। তাহলে কার ইয়ে বেশি, ডেপথ বেশি, বা কার ইম্পর্টেন্ট বেশি, এলিমেন্টের নিজের চেয়েও তার যে ক্লাস বা আইডি, মানে এলিমেন্ট ক্লাস আইডির মধ্যে ওটা কি করে, আপনার পাশের তারে কেন আপনার পাশে বসাইছে, কি করো, আপনার ক্লাস আইডি এবং এলিমেন্ট, এই তিনটা দিয়ে তো আমরা করতে পারি, ডিফাইন করতে পারি। এর মধ্যে ক্লাসের পাওয়ার, প্রথমে পাওয়ার বেশি হচ্ছে আইডির, তারপরে হচ্ছে ক্লাস, তারপরে এলিমেন্ট নিজে। একটা কি বলছে তখন, বলছে যে ইনলাইন, ইন্টারনাল আর এক্সটার্নালের মধ্যে পাওয়ার বেশি কার, ইনলাইনের। এটা একটা বিষয়, একটা হায়ারার্কি আছে। আর আরেকটা হচ্ছে ক্লাস আইডি এবং এলিমেন্ট নিজের মধ্যে পাওয়ার বেশি হচ্ছে প্রথমে আইডির, তারপরে ক্লাসের, তারপরে এলিমেন্ট নিজে। এই কয়েকটার পরেও আপনি যদি আবার এখানে একটা ঢং করে একটা ইম্পর্টেন্ট লিখে দেন, এখানে যদি আপনি এত কিছুর পরেও আপনি যদি আবার ইম্পর্টেন্ট মেরে দেন, এক্সক্লেমেটরি সাইন দিয়ে মনে ইম্পর্টেন্ট লেখেন, ঠিক আছে? ইম্পর্টেন্টটা এই যে এক্সক্লেমেটরি সাইন ইম্পর্টেন্ট, এটা যদি মেরে দেন তাহলে দেখা যাবে কার কারটা পাইছে, আবার সেই এলিমেন্ট কি পেয়েছে। বুঝতে পারছেন? মানে পাওয়ারটা বেশি বাড়ায় দিলেন আর কি, যে না আমি যেটা দিচ্ছি ওইটাই নাও। জেড ইন্ডেক্সও এরকম একটা সিএসএস স্পেসিফিসিটি, যেখানে আপনি পজিশন দিয়ে বলছেন যে পজিশন তুমি বটমের রাইট সাইডে গিয়ে বসো, অথবা লেফটের রাইট সাইড, লেফট বটমের লেফট সাইডে বসো। এটা আপনি পজিশন দিয়ে তাকে একটা জায়গা করে দিচ্ছেন, হ্যাঁ। কিন্তু জেড ইন্ডেক্স দিয়ে আপনি বলে দিচ্ছেন যে ঠিক আছে, তুমি এবং তোমার মধ্যে তোমার প্রায়োরিটি আমার কাছে বেশি। যেমন আপনাদের সবাইকে আমি ভালোবাসি, কিন্তু যারা ফাঁকিবাজ তাদেরকে আরো বেশি ভালোবাসি, প্রতিদিন তাদের নাম কিন্তু আমি ভুলি না। যেমন হাসান, হাসান, শামসেদ, সুদেব, তারপরে ছোট বোন আকাশ, দেখেন একজনের নাম আমি ভুলি নাই, ঠিক আছে? এদের নাম আমার মুখস্থ হয়ে গেছে, চাপাই, সামির, যে আম খাওয়াইছে, বিদ্যুৎ নাম ওর আসলে। হম, এদের নাম আমি কিছুতেই ভুলি না।
ঠিক আছে, কারণ এদের প্রায়োরিটি আমার কাছে বেশি। আর বাকিদের নাম মনে না থাকলেও মোটামুটি আছে, যেমন ধরেন যারা রেগুলার আছে, যেমন মৃদুলের নাম ভুলি না, দিন ইসলামের নাম ভুলি না, নাফির নাম ভুলি না, এদের নাম মনে থাকে কারণ এরা রেগুলার আসে। কিন্তু যাদের নাম আমি প্রতিদিন উচ্চারণ করি তাদের নামটা, তাদের প্রায়োরিটিটা কি বেশি, তারা একটু বেশি বেশি করে পড়াশোনা করেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, মিস দিবেন, তাহলে মনে থাকবে। হ্যাঁ, না না, সেটাই তো, বুঝতে পারছেন? আচ্ছা, কার মনে? ও, ফাইন্যান্স মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি যা লেট করতেছে কি আর বলবো, আমি নিজেই তো লেট করি, আপনার করে কি করবো, ক্লাসে আসতে মন চায় না, বুঝছেন? আমি কিন্তু এরকম, না না, আমি এত ফাঁকিবাজ না, আমি মোটামুটি আমার আপনাদের বয়সে আমার 7টার সময় ক্লাস। প্রথমত নোটস দিয়েছি, নোটসটা দেখবেন, তার সাথে সাথে আমাদের সিএসএস এর দেখেন আমি দাগা দিছিলাম সেদিন, সিএসএস এর কত নাম্বার পেজ পর্যন্ত জানি গেছিলাম, মনে গেছে, ভুলে গেছি। কারো কাছে যদি লিখে থাকে একটু বলবেন। যেমন আমরা টাইপোগ্রাফি 200 কত পেজ পর্যন্ত গেছে, 224। আচ্ছা, ধরেন এই 248 নাম্বার পেজে আসি, আমি যাচ্ছি নিচে যাচ্ছি, এখানে গিয়ে দেখেন বক্স মডেল পড়ছি, পড়ছি, লেআউট পড়ি নাই, লেআউটের মধ্যে শুধু একটা পড়ছি, সেটা হলো পজিশনিং। আমি যদি ভুলেও যাই মনে করে দিবেন যে সিএসএস ফ্লেক্স পড়ি নাই, সিএসএস গ্রিড পড়ি নাই, এবং সিএসএস ফ্লোট প্রপার্টিটা আমরা এখনো পড়ি নাই। তাহলে এক, হ্যাঁ, এখনো 3টা টপিক আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়া বাকি আছে। টাইপোগ্রাফি নিয়ে আলোচনা করব, ছোটখাটো টপিক আছে, ফন্ট উইথ, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল মাইল কি আছে। তারপরে কালার, ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়া হয়েছে। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আবার গ্রেডিয়েন্ট আর ট্রান্সপারেন্সি, এটা আবার বাদ চলে গেছে। ব্যাকগ্রাউন্ডে আমি কালার দেই না, এই কালারের ভিতরে আবার গ্রেডিয়েন্ট কেমনে দেয়, এটা আমাদের পড়া বাদ পড়ে গেছে। লিখে রাখেন যে কি কি জিনিস বাদ আছে। প্রথমত সিএসএস ফ্লোট প্রপার্টিটা দেখা হয় নাই, ফ্লেক্স দেখি নাই, সিএসএস ফ্লেক্স দেখি নাই, সিএসএস গ্রিড দেখি নাই, টাইপোগ্রাফি দেখিনি, ব্যাকগ্রাউন্ড দেখেছি, বাট গ্রেডিয়েন্ট আর ট্রান্সপারেন্সি দেখি নাই। দেখছেন কত টপিক বাকি। ট্রানজিশন অ্যানিমেশন দেখি নাই, বাদ পড়ে আছে। মিডিয়া কোয়েরি বাদ পড়ে আছে। এখনো প্রায় 6-7টা টপিক বাকি আছে, মানে আগামী সপ্তাহ পুরোটাই লাগবে এগুলো শেষ করতে। ঠিক আছে, তো এই বিষয়গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ এইগুলোর উপরই আমি বুটস্ট্র্যাপে ক্লাস কল করব। এই টপিকগুলো যদি না বুঝি তাহলে বুটস্ট্র্যাপে গিয়ে আমি হারিয়ে যাব। মানে সিএসএস যদি সমুদ্র হয়, বুটস্ট্র্যাপে হচ্ছে ওই সমুদ্রের ভিতরে আপনি হারিয়ে গেলেন যদি এগুলা না বুঝেন। বুঝতে পারছেন? সো আমাদেরকে এগুলা বুঝতেই হবে। আচ্ছা, এবার কোথায় কোথায় সিএসএস ইউজ করবেন এই বিষয়ে আলোচনা করছি। ইনলাইন, ইন্টারনাল এগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে। প্রায়োরিটিস একটু আগেও বললাম, আপনাকে স্পেসিফিসিটি বললেই আপনি প্রায়োরিটির এসব কথাবার্তা বুঝিয়ে বলে দিবেন। ঠিক আছে, এরপরে আমরা একটা আগাই।
সিলেক্টর গুলো বলছি যে আমাদের 6টা সিলেক্টর আছে, তার মধ্যে আমরা আইডি টাইডি এগুলো নিয়ে আলোচনা করছি। এবার 268 পেজে আসেন। পেজে আসে, দেখেন ওই যে আমরা ওখান থেকে ব্লকস মডেল দেখে আসছি, ওরা এখানে তার বিস্তারিত আলোচনা করছে, মানে ওরা একটা নোট দিছে, ওরা এত বুঝে বলে নাই। আপনাকে বক্স মডেলে কতটুকু বলতে হবে এইটুকু এখানে বলে দিছে, এই যে এইটুকু। The box model is fundamental to CSS layout. Each HTML is represented as a rectangular box containing margin, padding, border এবং কন্টেন্ট। তার মধ্যে যে এইটুকু বললে বক্স মডেল হয়, আর একটু বেশি বলতে পারেন যে কন্টেন্ট থেকে বর্ডারের দূরত্ব হচ্ছে প্যাডিং, আর বর্ডারের চারপাশে যে দূরত্ব সেটাই হচ্ছে মার্জিন। এটুকু বললেই বাস বক্স মডেল নিয়ে আপনার ধারণা আছে, বোঝা যায়। এবার ডিসপ্লে প্রপার্টির ক্ষেত্রে যারা প্রতিদিন ক্লাস করছে তারা পারে, কিন্তু যারা প্রতিদিন ক্লাস করে না তাদের জন্য এই টপিকগুলো রিপিট করতেছি এবং ধরার চেষ্টা করতে বলতেছি, কারণ আমি এগুলোর উপরে প্রশ্ন করব সোম এবং মঙ্গলবার দিন যে পরীক্ষা হবে তার। তো ডিসপ্লে প্রপার্টির ক্ষেত্রে ব্লক কি, ইনলাইন ব্লক কি বলছি এবং নানও পড়ছি, তাই না? এই 4টা জিনিস মনে রাখলেই হবে। আপনাকে বলবে যে ব্লক লেভেল মানে পুরা ফুল উইথ জুড়ে নিবে, ইনলাইন মানে পাশাপাশি বসবে, ইনলাইন ব্লক মানে ওই ব্লকের, হ্যাঁ ব্লক ইনলাইনের মতো ক্লাস করবে অথবা ইনলাইন ব্লকের মতো কাজ করবে, বাস। যেখানে যে বলছে যে ওয়াইল স্টিল ইনলাইন, হাইট উইথ সবই কাজ করবে। আর ডিসপ্লে নান মানে পুরো ভুইপুর থেকে আমরা সরে যাব। আচ্ছা, তারপর দেখেন সিএসএস পজিশনিং, আজকে এটা শেষ করলাম, যেখানে আমার স্ট্যাটিক আছে, রিলেটিভ আছে, আর আছে অ্যাবসোলিউট, ঠিক আছে, আর ফিক্সড স্টিকিং। ওকে, আচ্ছা। তো নেক্সট ক্লাস যেটা হবে সেই ক্লাসে হচ্ছে সিএসএস ফ্লোট করব, ফ্লোট সিএসএস ফ্লোট প্রপার্টিটা কিভাবে কাজ করে। ফ্লোট মানে পাশাপাশি আমি যে মানে ধরেন 5টা এলিমেন্ট আছে, এদেরকে ফ্লোট দিয়ে কিভাবে পাশাপাশি আনবেন। 5টা ডিপ আছে, 5টা ডিপ। আমরা এখন পর্যন্ত যে ডিপগুলো পড়ছি সেগুলো কি দেখেন তো, একটা ডিপ নিয়ে পড়ছি, বড় তো 2-3টা ডিপ নিয়েছি। এখন আমাদের ইউলেন্সে আপনারা খেয়াল করে দেখেন যে 6টা না 7টা মানে 5টার মতো কি জানি একত্রে আছে, শার্টের ছবিগুলা, তাই না? কদিন পর এরকমই লাগে যে প্রথমে এই যে দেখেন এখানে কয়টা আছে বলেন তো। আমরা তো টেবিল টিডি দিয়ে করছি, বাট টেবিল দিয়ে আপনি কাজ তো করতে পারবেন না। আপনাকে হয় সিএসএস ইউজ করতে হবে অথবা বুটস্ট্র্যাপ ইউজ করে কি করতে হবে, এই যে ছবিগুলো পাশাপাশি আনছি, অথবা এই যে ছবিগুলো দেখেন এখানে কয়টা, 1 2 3 4 5, 5টা স্পেস একসাথে আনতে হচ্ছে, তাই না? 5টা ডিপ, যদি ডিপ করে চিন্তা করেন 5টা ডিপ একসাথে পাশাপাশি আসতে হচ্ছে। আবার এখানে এসে আবার 4টা ডিপ পাশাপাশি আসছে, প্লাস দেখেন ছবি কেটে যায় নাই, ডকুমেন্ট গুলো মানে লেখাগুলো একদম সুন্দর করে অ্যালাইন হয়ে আছে। এই বিষয়গুলো আমরা কিভাবে কি দিয়ে আনতে পারি, ডিপ 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 দিয়ে। আমরা কিন্তু টেবিল দিয়ে করছি, বাট এগুলো এক একটা ডিপ আকারে কিভাবে পাশাপাশি বসবে সেটাই আমরা ফ্লোট দিয়েও তৈরি করব, পাশাপাশি ফ্লেক্স বক্স দিয়েও দেখবো, আবার গ্রিড দিয়েও দেখবো। মানে
প্রথমে ফ্লোট কেন? ফ্লোট হচ্ছে ধরেন বাচ্চা লেভেলে, ফ্লেক্স বক্স আরেকটু মানে হাই লেভেলে, আর একটু বেশি ফিচার্স দিবে, গ্রিড আর একটু বেশি ফিচার্স দিবে, এবং সাথে আরেকটা জিনিসও করবে, রেসপন্সিভ। ফ্লোট দিয়ে আপনি রেসপন্সিভ অত পাবেন না, কিন্তু বুঝতে হবে কনসেপ্ট। ফ্লেক্স বক্স দিয়ে সেটাকে রেসপন্সিভ মানে কি বুঝাচ্ছি, যে মোবাইল, ল্যাপটপ, ট্যাব এবং মোবাইল তিনটাতেই যাতে আপনার এই ডিজাইনগুলো কি হয়, ভেঙে না যায়, কাজ করে, ভেঙে না যায়, সেটাই আমাদের শিখতে হবে। প্রথমে ফ্লোট দিয়ে শিখবো, তারপরে আরেকটু অ্যাডভান্স হিসেবে ফ্লেক্স বক্স দিয়ে শিখবো, আরেকটু অ্যাডভান্স হিসেবে গ্রিড দিয়ে শিখবো। আর এটা শিখার আগে যদি আপনার নিজের মন চায় যে আমি শিখতে চাই ম্যাডাম, তাহলে দেখেন এখানে বিস্তারিত, এই যে একটু আগে আমি যে ব্লক বুঝাইছি সব এখানে গিফট গিফট দিয়ে একদম মানে বলেই দেওয়া আছে। কে পড়বো ম্যাডাম, এত সময় আছে, কি যে বলেন আপনি। আচ্ছা, তো এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে আমি দেখবো হলো আপনার ফন্ট, গুগল ফন্ট কিভাবে আনবো। আমার কাজে কিভাবে গুগল ফন্ট বা বিভিন্ন ধরনের, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি যে সিএসএস টাইপোগ্রাফি। আচ্ছা, যার অফিস আছে আপনি যাবেন, বলছিলাম যান, টাইপোগ্রাফি, সিএসএস টাইপোগ্রাফি। ওই আছে ফন্ট, কই সিএসএস ফন্ট, টেক্সটেড থাকতে পারে, আধা ঘন্টা, সমস্যা নেই, রেকর্ড করছি তো, যান আপনার কাজ থাকলে যান। আগে নতুন নতুন অফিসে যাচ্ছেন, এখন যদি দেরি করেন তাহলে সমস্যা, যান। আর যদি আপনি মনে করেন যে থাকতে পারবেন, থাকতে পারেন, সমস্যা নেই। কে? না, আপনি যান, আপনার কাজ আছে, আপনি যান। আচ্ছা বসেন, বসে থাকুন। আচ্ছা, টেক্সটের যে প্রপার্টি গুলো আছে এবং টাইপোগ্রাফি, এই যে ফন্টস, হ্যাঁ, সিএসএস ফন্টস, ওরে বাবা, সিএসএস এর ফন্টস এর যে কত কিছু আছে। আচ্ছা, ফন্ট মানে হচ্ছে যে আপনার ফন্ট ফ্যামিলি মানে কি বলেন তো? আমরা যে বিভিন্ন ফন্ট দেখি, নিউ টাইমস রোমান, এরিয়াল, হ্যাঁ, এটা ঠিক আছে। তো বলতেছে বিভিন্ন ধরনের ফন্ট, ঠিক আছে। দেখেন দা ফন্ট মানে টাইপোগ্রাফিতে আমাদের অ্যাকচুয়ালি আমার যে শীটটা আছে না, এখানে টাইপোগ্রাফিটা ছিল, কিন্তু আমি এটা পিছনে নিয়ে গেছি। কেন পিছনে নিয়ে গেছি? কারণ এই যে পজিশন পড়ানোর জন্য একটু পিছনে নিয়ে গেছি। কই গেছে এটা টাইপোগ্রাফি, এই যে টাইপোগ্রাফি, হ্যাঁ। আচ্ছা, তো টাইপোগ্রাফি যেটা হচ্ছে যে টাইপোগ্রাফি বুঝেন তো, মানে ধরেন আপনি ইটালিক ফরম্যাটে লিখলেন বা হ্যান্ড রিটেন ফরম্যাটে লিখলেন, এই বিষয়টাই হচ্ছে টাইপোগ্রাফি নিয়ে আলোচনা। মানে আপনার ওয়েবসাইটে যে ফন্ট গুলো থাকবে বা টেক্সট গুলো থাকবে, এগুলো কোন ফন্টে থাকবে, এই বিষয়টাকেই আপনাকে বুঝাচ্ছে যে টাইপোগ্রাফি। প্লাস তার লাইন স্পেসিং কি হবে, লেটার স্পেসিং কি হবে, এই বিষয়গুলো একটু মানে ম্যাটার করে। তো দেখেন, আমরা টেক্সটের ক্ষেত্রে টেক্সট কালার থাকবে। এবার টেক্সট কালার করতে গেলে একটা বিষয় খেয়াল রাখবেন, প্রপার্টি কিন্তু টেক্সট কালার না। আপনি কালার দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার মানে কি, ব্যাকগ্রাউন্ডে কালার হবে ব্লু। টেক্সটের ক্ষেত্রে প্রপার্টি হচ্ছে কালার, নট টেক্সট কালার।
প্রপার্টি কিন্তু টেক্সট কালার না, শুধু কালার প্রপার্টি। টেক্সট অ্যালাইন, তার কি হবে? সেন্টার, লেফট, রাইট, জাস্টিফাই। এবার টেক্সট ডেকোরেশন কি বলতেছে না, আমরা সবগুলো একবারে দেখে তারপরে চেষ্টা করবো আর কি ইমপ্লিমেন্ট করার। টেক্সট ডেকোরেশন কি হতে পারে? নান, মানে কোনো কিছু দিলেন না টেক্সট ডেকোরেশন। এবার দিলেন ওভারলাইন, লাইন থ্রো। লাইন থ্রো মানে কি বলেন তো? এটা কেটে দিবেন একটা। আন্ডারলাইন মানে নিচ দিয়ে লাইন দিবেন, বুঝতে পারছেন? টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস মানে সবগুলো আপার কেস হবে, লোয়ার কেস মানে সব লোয়ার কেস হবে, ক্যাপিটালাইজ মানে প্রথম ওয়ার্ডটা ক্যাপিটালাইজ হবে, না ক্যাপিটালাইজ মানে সবই ক্যাপিটালাইজ হবে, বা প্রথম অক্ষরটা ক্যাপিটালাইজ হবে। আচ্ছা দেখবো আমরা, হ্যাঁ। এরপরে এগুলা কাজ করার সময় লাগবে। আচ্ছা যান আসি, একটা একটা করে আসি। তো টেক্সট কালার যদি দিতে চাই, আমার এই বক্স বক্স এগুলো লাগবে না, আমার লাগবে হচ্ছে টেক্সট। তো এক গাদা টেক্সট আছে, এদেরকে আমি এই সবগুলো একটা একটা করে দেব। আপনারা আমার সাথে দেন, সমস্যা নাই, যার যেটা ভালো লাগে দিতে থাকেন, আমিও দেব, আপনারা দেবেন, ঠিক আছে? তো আমার তো এখানে পি নেওয়াই আছে, আপনারা চাইলে কিছু পি নিয়ে নেন। আমি এটাতে দিলাম যে ক্লাস, একটা ক্লাস দিয়ে নিলাম যে প্যারা 1 দিয়ে, এবার গণহারে যা যা আমার টেক্সট প্রপার্টি আছে সব ইমপ্লিমেন্ট করব, বুঝার জন্য, পারার জন্য, অথবা একটু গুনে রাখার জন্য। প্যারা 1, ঠিক আছে? আচ্ছা কিভাবে কি করব? প্রথমে দেব কালার, টেক্সটের কালার দিব, সেটা হচ্ছে দিলাম, ধরেন আপনাদের যেমন যা দেন, আমি ব্রাউন দিলাম। তারপরে টেক্সট ডেকোরেশন কি, এখানে তো আপনার মনে রাখার দরকার নাই, এখানে তো সব আছে। আপনি দিয়ে দিলেন যে আন্ডারলাইন বা ওয়েবি, কারো যদি মনে হয় যে ওয়েবি দিবেন দেন। টেক্সট অ্যালাইন, জাস্টিফাই মানে কি বলেন তো? দিয়ে দিলাম, হ্যাঁ জাস্টিফাই করা, এই যে বুঝাই। এই ধরেন কিছু টেক্সট দিলেন, ইয়েতে যেমন লরেম আছে তেমনি ওয়ার্ডেও কিছু বুদ্ধি আছে। র্যান্ড লিখলেন, এরকম দিলেন, চলে আসলো, কিছু ডামি টেক্সট চলে আসলো। এবার লেফট অ্যালাইন তো অলরেডি আছে, মিডল, রাইট, রাইট, আর এই জাস্টিফাই মানে শুরুর পয়েন্ট আর শেষ পয়েন্ট সমান হবে। তো এরকমই আর কি, মানে দেখেন একই জিনিসই এখানেও আছে, সেন্টার, লেফট, রাইট, জাস্টিফাই। তো আমরা যে জাস্টিফাই দিলাম, তারপরে আর কি আছে? টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টিটার নাম হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। দিলাম ক্যাপিটালাইজ, যা মন চায়, আমার আজকে যা মন চায় তাই করবো, ঠিক আছে? আর কি কি আছে নিচে? টেক্সট ইনডেন্ট, মানে ইনডেন্ট মানে কি? এক ইনডেন্টেশন আপনাদেরকে বুঝাইছিলাম, বলেন তো? ইনডেন্টেশন একটা বুঝাইছিলাম, স্পেস, হ্যাঁ। আর এই টেক্সট ইনডেন্টেশন মানে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হবে। আর লেটার স্পেসিং মানে কি? ওই ওয়ার্ডের প্রত্যেকটা লেটারের মধ্যে স্পেস হবে। দেখি কি হয়। টেক্সট ইনডেন্টটা পর্যন্ত দেই, হ্যাঁ, বাকিগুলো পরে দিব। সরি, টেক্সট ইনডেন্টটা ভুল বলছি। টেক্সট ইনডেন্টটা হবে এরকম যে আপনার
ভিউ পোর্ট থেকে কত দূর সরে যাবে দেখে দাঁড়ান দেখি। আচ্ছা, এই এত কিছু ইমপ্লিমেন্ট করলাম কোথায়? এই যে প্যারাগ্রাফটাকে দেখছেন, যেখানে শুরু হয়েছে সেখানে শেষ হয়েছে, দেখছেন? প্রথমে টেক্সট ইন্ডেন্ট মানে এই যে ভিউ পোর্ট থেকে কতদূর সরে আসছে, ভিউ পোর্ট থেকে কতদূর সরে আসছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার এটা গেল ক্যাপিটালাইজ হয়েছে কি প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট অক্ষরটা কি হয়েছে? ক্যাপিটালাইজ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আর জাস্টিফাই হয়েছে, আপনি যদি সেন্টার দেন সেন্টারে চেঞ্জ হয়ে যাবে। ওকে, আন্ডারলাইন না দিয়ে যদি টেক্সট ডেকোরেশন নাম দেন তার মানে কি নরমাল থাকবে আর কি, নরমাল। ঠিক আছে, সেন্টার মানে সেন্টারে আসছে। ওকে, এগুলো একদম বেসিক কথাবার্তা আর কি। আর হ্যাঁ, না না না, একটা ভ্যালু তো, যে কোনো আইদার সেন্টার দিবেন অথবা জাস্টিফাই দিবেন। সেন্টার দিয়ে জাস্টিফাই তো একই ভ্যালু তো দুবার হয়ে গেল, একই প্রপার্টির ভ্যালু যে কোনো একটা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে টেক্সট ইনডেন্ট আমি 50 পিক্সেল দিছি, আরো যদি বাড়াই এই যে সরে আসবে। হ্যাঁ, এই যে ভিউ পোর্ট থেকে একটু সরে আসবে। ওকে, তো সেন্টার না দিয়ে জাস্টিফাইটা দিই, জাস্টিফাই থাকলে একটু সুন্দর বোঝা যায়। আচ্ছা, এরপরে আরো যে প্রপার্টি গুলো আছে, টেক্সট ইনডেন্ট, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, টেক্সট সব বর্ণহারের সবগুলো দিয়ে দিব, যাতে করে কেউ বলতে না পারে যে আমরা শিখি নাই। টেক্সট ইনডেন্ট দিছি, টেক্সট ট্রান্সফর্মও দিছি, টেক্সট, এরপর কি আছে লেটার স্পেসিং। এইগুলা বুঝতেছেন না এমন কেউ আছেন নাকি আবার যে এগুলো আমি বুঝি না? সবই মাথার উপর দিয়ে যাচ্ছে। যান যান, সবাই চলে যান, সবারই আগে যেতে হবে, সবাই চলে যান, যান। লেটার স্পেসিং ঠিক আছে, তো কমে দিই, 5 করে দিই। ঠিক আছে, তারপর কি আছে ওয়ার্ড স্পেসিং। আর ওয়ার্ড র্যাপ মানে না না, ওয়ার্ড র্যাপ এখন বোঝানো যাবে না, এটা ইয়ে থেকে বুঝাবো, ফ্লেক্স থেকে বুঝাবো। ওয়ার্ড স্পেসিং ধরেন 5 পিক্সেল, 10 পিক্সেল করে দিই। এই হ্যাঁ, লেটার গুলো দূরত্ব হবে। ঠিক আছে, বলতে পারেন ম্যাম এগুলো কোথায় লাগবে? লাগবে লাগবে, এগুলো যে কোথায় লাগবে যখন কাজ করতে যাবেন তখন বুঝবেন। আচ্ছা, তারপরে টেক্সট শ্যাডো, এটা একটু মানে সৌন্দর্য আছে। টেক্সট শ্যাডো আপনাকে চারপাশে দিতে হয়, মানে শ্যাডো পড়বে আর কি, টেক্সটের একটা শ্যাডো পড়বে। ফরম্যাটিং, টেক্সট ফরম্যাটিং মিন্স আপনি টেক্সটকে কত ভাবে সাজাতে পারেন, এটাই, আর কিছু না। ঠিক আছে, টেক্সটকে কত ভাবে সাজানো যায় সেটাই হচ্ছে টেক্সট ফরম্যাটিং। ওয়ার্ড স্পেসিং দিলাম, এরপর কি কি ছিল, টেক্সট শ্যাডো। 2 পিক্সেল, আমি 4 পিক্সেল করে দিলাম। রেড কয়টা ভ্যালু দেয়? 4টা ভ্যালু দেওয়ার পরে মেবি রেড দেয়। রেড, এটা কিন্তু শর্ট হ্যান্ড প্রপার্টি দিচ্ছি, বুঝতে পারছেন? টেক্সট শ্যাডোতে কিন্তু শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করছি। এখন বলবেন শর্ট হ্যান্ড প্রপার্টি কি? হ্যাঁ, ওয়ার্ড না, চারপাশে যে টেক্সট শ্যাডোটা, শোনেন
এই যে টেক্সট শ্যাডোটা দেখেন, এই যে এটা বুঝায়, হ্যাঁ, লেফট রাইটে 2 পিক্সেল দিলেন, তারপরে ভার্টিক্যালি দিলেন, হরিজন্টাল দিলেন, ভার্টিক্যাল দিলেন, ঠিক আছে, তারপরে ব্লার কতটুকু হবে সেটাও দিলেন। এই যে দেখেন এই 4টা ভ্যালু দেওয়ার কাহিনীটা কি, হরিজন্টালি, ভার্টিক্যালি আর ব্লার কতটুকু হবে, ঠিক আছে। ধরেন আপনি এই যে এটাই দিয়ে দেন, তাহলে যে কালারটা দাঁড়াবে এটা দেখাবে। ওয়েবসাইটে তো আপনারা এই ধরনের পাওয়ার কথা কালার, যদি ঘাটাঘাটি করেন আর কি, ঠিক আছে। সো আমি এটা দিলাম, আমি এটাকে 4 পিক্সেল করে দিছি, ধরেন 2 পিক্সেল দিলাম হরিজন্টালি, 2 পিক্সেল দিলাম ভার্টিক্যালি, আর ব্লার দিলাম 4 পিক্সেল। দেখি কি হয়, কেমন কেমন জানি আসছে, বুঝতে পারছেন। মানে আপনি ডেকোরেশন করলেন আর কি, টেক্সট আপনার যেটা আছে সেটাকে কি করলেন, ডেকোরেশন করলেন, এইটুকুই কাজ। আচ্ছা, এরপরে আছে কি, লাইন হাইট। লাইন হাইটটা বুঝি তো না, আমরা তো লাইন হাইট নিয়ে কাজ করছি। এতে দুইটা একই প্যারাগ্রাফে দুইটা লাইনের মধ্যে যে দূরত্ব সেটাই হচ্ছে লাইন হাইট। আপনি 10 পিক্সেল দিলে দুইটা লাইনের ভিতরে দূরত্ব 10 পিক্সেল পারবে। আচ্ছা, পিক্সেল দিচ্ছি, পিক্সেল যে শুধু দিতে হয় তা না, আরো মেজারমেন্ট ইউনিট আছে, কত কিছু যে বলতে হয়, কবে বলবো এত কথা। মেজারমেন্ট ইউনিট, হ্যাঁ, শুধু যে পিক্সেল হয় তা না, আরেকটা কি বলছি, ইএম, আরএম, এইগুলো কিন্তু এক একটা ইউনিট। আপনাকে যদি বলে যে আপনি এই যে ভ্যালু দিচ্ছেন এটা কি শুধু পিক্সেলে দেওয়া যায় কিনা, তখন বলবেন যে না, পিক্সেল ছাড়া আরো কয়েকটা ইউনিট আছে, ইএম, আরইএম, হ্যাঁ, এই ধরনের। ইঞ্চি কিন্তু আবার দেওয়া যায় না, ইঞ্চ দিয়ে না, আবার ইঞ্চ বলে ফেলেন না, এরকম কয়েকটা ভ্যালু দেওয়ার পসিবল আছে। আপনি 20 পিক্সেল দিয়ে দেন, তাহলে আরেকটু বাড়বে। লাইন হাইট মানে দুইটা লাইনের মাঝখানে যে দূরত্ব যেটাকে বলা হচ্ছে লাইন হাইট। তো এগুলো হলো টেক্সট ফরম্যাটিং, হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, সেটা হলো ফন্ট। আপনি কিভাবে ফন্ট আনবেন, আমাদের ফন্ট অনেকভাবে আনা যায়। একটা হচ্ছে আমরা যেমন রিমিক্স আইকন এবং বুস্ট্র্যাপ আইকন আর রিমিক্স ফন্টোসাম আইকন আনছি না, হ্যাঁ, এরকম সেটাকে অনলাইন থেকে নিয়ে আসছি না। এরকম আমার অফলাইনেও ফন্ট আনা যায়, আবার অনলাইন থেকেও ফন্ট আনা যায়, উভয়টাই পসিবল। অফলাইন এবং অনলাইন উভয় থেকে আপনি চাইলে ফন্ট আনতে পারবেন, ঠিক আছে। সেটা হচ্ছে অনলাইন থেকে যদি ফন্ট আনেন তাহলে আপনাকে ইউজ করতে হবে হচ্ছে গুগল ফন্টস। ঠিক আছে, গুগল ফন্ট চাইলেন যে আমার এই গুগল ফন্টটা দরকার, ধরেন আপনার মন চাইলো আমি আনবো হচ্ছে রোবোতো বা একটু ডিফারেন্ট টাইপের ফন্ট আনে, এটা আনি ব্ল্যাক অপস ওয়ান, কি ব্ল্যাকস অফ ওয়ান, এই ফন্টটা আমার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব। সেক্ষেত্রে আপনি যেই ফন্টটা চাচ্ছেন সেই ফন্টে যাবেন, এবার গিয়ে এটাকে আপনার প্রজেক্ট ফোল্ডারে নেওয়ার জন্য প্রসেসটা হচ্ছে, আপনারা কি বুঝতে পারতেছেন, শুনতেছেন,
এই যে ফন্টটা আছে, এই ফন্টটা কোথায় যাচ্ছি? আমার প্রজেক্ট ফোল্ডারে। আমার প্রজেক্টে এখন যে ফন্ট আছে সেটা তো আমি দিলাম না, ক্যাপিটালাইজ করলাম, এটা করলাম, হ্যাঁ। বাট আমি চাচ্ছি যে আমার এই ফন্টটা, আমার যে পি ট্যাগ গুলো আছে, এই যে এইটার পরে আরো যে পি ট্যাগ আছে, হারাই ফেলছে সব পি ট্যাগ, সেই পি ট্যাগে আমি এটা দিতে চাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, যান 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 যান, সঙ্গী সাথী না, নিজে যান কেন, ঠিক আছে, যান। এই যে পি ট্যাগ আছে আমার, এখন দেখি আমি নর্মালি কি আছে, আমি একটা তো দিলাম, আমি নিজে দিলাম, আরটা আমি নিজে আনলাম, হ্যাঁ। এইটাতে আমি চাচ্ছি নর্মালি একটা ফন্ট পাইছে, ওকে গুড, বাট আমি আমার নিজের মতো করে একটা ফন্ট দিতে চাচ্ছি, লাগবে, অনেক সময় লাগে। তো সেক্ষেত্রে বেশ কিছু বিষয় আছে, যেমন এটার ফন্ট সাইজ কত হবে, এটা কি স্টাইলের হবে, এবং এই যে আরো কিছু প্যারামিটার আছে, যে ফন্ট সাইজ, স্টাইল এবং ফন্ট ওয়েট কি হবে, হ্যাঁ। খেয়াল করেন, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল এবং ফন্ট ওয়েট, এগুলো আমি মেজার করে দিতে পারি। যেমন কি আছে, মিডিয়াম, ফন্ট সাইজ মিডিয়াম মানে কি, একটা মিডিয়াম সাইজ হবে, স্মল মানে অনেক ছোট হবে, লার্জার মানে বড় হবে, হ্যাঁ। আর আরো অনেক ভ্যালু আছে। আবার ফন্ট স্টাইলের ক্ষেত্রে নরমাল ফন্ট আছে, ইটালিক আছে, অবলিক আছে, ইনিশিয়াল আছে, ইনহেরিট আছে। এবং ফন্ট ওয়েট, ফন্টের যে ওয়েট, আপনারা কি ফন্টের ওয়েট বা সাইজটা বুঝতে পারতেছেন? আচ্ছা দেখেন, আমি একটু ট্রাই করি, এখানে ট্রাই করি। ফন্ট সাইজ আপনি বলে দিলেন প্যারা 1 এর ফন্ট সাইজ হবে স্মলার, তাই না, স্মলার দিলাম, তাহলে নর্মাল যে ফন্ট তার থেকে ছোট ফন্ট দেখাবে। আর একটু দেই, লার্জার দেই, লার্জার বড় হবে, বুঝি তো, এটা তো বোঝাই যায়, তাই না। স্মলার দিলাম, ছোট হলো, লার্জার দিলাম, বড় হলো। এবার ফন্ট সাইজ দিলাম, এবার ফন্ট স্টাইল, সরি সরি সরি, এটা ভুলে চলে আসছে, ফন্ট স্টাইল দিলাম, ইটালিক দিলাম, তাহলে ইটালিক ফন্টে চলে আসছে, হ্যাঁ। আবার ফন্ট, আরটা কি আছে, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, মানে ডেপথ বাড়বে, লেটার গুলোর ডেপথ বাড়বে। ধরেন দিলেন, কত আছে দেখেন তো, 200, 300, 400, আমি 800 দিই, যাতে একটু বড় দেখি আর কি। তাহলে ফন্ট ওয়েট এই যে বেড়ে গেছে, হ্যাঁ। কম দিলে কম হবে। তাহলে এই তিনটা প্যারামিটার যেমন আপনি নিজের মতো করে দিতে পারেন, তেমনি আপনি যখন ফন্ট আনবেন, মানে গুগল ফন্ট দেখে ফন্ট আনবেন, তখন শুধু যে এই ফন্টের নেমটা আনবেন বা ফন্ট ফ্যামিলিটা আনবেন তা না, আপনি চাইলে এইগুলাও মেজার করে দিতে পারেন, যে না আমি রেগুলার চাই না, আমি লার্জার চাই, স্টাইল আমি ইটালিক চাই, ফন্ট ওয়েট চাই, ফন্ট কালার চাই, ফন্ট সবকিছুই আপনি বলে দিতে পারেন। তো দেখেন, এই ফন্টটা নেওয়ার ক্ষেত্রে আপনার যেটা কাজ, গেট ফন্টে যাবেন, হ্যাঁ। যাওয়ার পরে এই কার্ট বাটনে চলে আসছে, তারপরে এই কার্টে গিয়ে হাউ টু ইউজ, গেট এমবেড কোড দিলাম,
কি করছি, ফন্টটাকে চুজ করছি, তারপর গেট ফন্ট নামে একটা বাটন আসছে, সেখানে ক্লিক করছি। করার পরে দুইটা অপশন বলতেছে, একটা হচ্ছে আপনি কি বলছে, হেড ট্যাগের ভিতরে লিঙ্ক কোড গুলোকে নাও, একটা কথা, অথবা @ইম্পোর্ট করে নাও। ইম্পোর্ট করে নাও, এই দুটোর মধ্যে পার্থক্য, যখন আপনি @ইম্পোর্ট লিখলেন এবং ইউরা দিলেন, মানে বিষয়টা হচ্ছে, মানে বুঝাতে পারবো কিনা, @ফন্টস, এই যে এভাবে যদি লিখি, ফন্ট ফেস তারপরে ইউআরএল দেন, এটাকে এই প্রসেসে যদি দেই, এটাকে বলা হয় অফলাইন। অফলাইন মানে কি, এই ফন্টটা আপনার পিসিতে আপনি রাখছেন, তারপরে ইউআরএল দিয়ে ফাইলটা চিনিয়ে দিচ্ছেন, এই ফন্টের রিকোয়ার্ড ফাইলটা আপনি চিনিয়ে দিচ্ছেন, এটাকে বলা হচ্ছে অফলাইন। আর অনলাইনে যদি আনতে চান, বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনলাইনেই নেব। অনলাইনের ভূমিকাটা কি, যে দয়া করে এই কোডটা কপি করেন, করে দয়া করে জিনিসটা কোথায় পেস্ট করেন, আপনার হেড ট্যাগের ভিতরে পেস্ট করেন। হেড ট্যাগের ভিতরে প্রথমে আমার সিডিএন লিংকটা পেস্ট করেন, এরপরে আপনি যাকে দিতে যাচ্ছেন তার জায়গায় গিয়ে এগুলা লিখে দেন, তার ক্লাসে এগুলো কি করেন, লিখে দেন। কিভাবে লিখবেন দেখেন, কপি কোড করলেন, করে আপনি এখানে পেস্ট করলেন, ঠিক আছে, ব্ল্যাক অপস 1 রেগুলার পেস্ট করলেন। এবার একে যে পেস্ট করছেন, কোন প্যারাগ্রাফকে দিবেন সেটা কি লিখছেন? তাহলে আমার একটা প্যারাগ্রাফ থাকবে, যে প্যারাগ্রাফে আমি এটা লিখবো যে এটার ক্লাস নেম হবে ব্ল্যাক অপস রেগুলার। কপি করলেন, পেস্ট করে দিলেন, তারপরে আউটপুটে যদি যান, দেখবেন যে এই ফন্টটা ও পেজ, ঠিক আছে। তাহলে কাহিনী কি, আমি বলবো, রিপিট করবো, নাকি আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনকে ডাকবো? আপনাদের মধ্যে থেকে একজনকে ডাকি দাঁড়ান, তাহলে ভালো বলতে পারবে। দাঁড়ান, সব কাজ আমি করলে কেমন হবে? আমি তো জানি যে একটার পর এখন ধৈর্য হারায় যায়, মাঝে মাঝে ধৈর্য হারায়, বাট একটার পর বেশি হারায়। আসেন, বলেন, ওদেরকে বলেন, আমার বলা দরকার না, আমি তো পারি, কিছু হলে পারি, আপনি ওদেরকে একটু বলেন যে আমি চাচ্ছি যে আমার এই প্যারাগ্রাফ ট্যাগে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, যেখানে কোনো ক্লাস নেম টেম ডিফাইন করা ছিল না, এরকম একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, রাইট? একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, নর্মাল নর্মাল একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে। আমি চাচ্ছি যে এই যে ফন্টটা ওরা দিছে, এই ফন্টটা আমার ভালো লাগছে না, বাই ডিফল্ট যে ফন্ট দেয় আমার সেটা ভালো লাগে না। আমি চাই যে গুগলে অনেকগুলো ফন্ট দেওয়া আছে, গুগল ফন্টসে অনেক রকম ফন্ট দেওয়া আছে, ঠিক আছে। আপনি ধরেন চাচ্ছেন যে যে কোনো একটা ফন্ট দিতে, কোন ফন্টটা দিতে মন চাচ্ছে, ধরেন আপনার ফন্টটা দিতে মন চাচ্ছে হলো একটু ভালো টাইপের দেই, যেগুলো আমাদের কাজে লাগে আর কি, যেমন রেলওয়ে ফন্টটা খুব কাজে লাগে, বা ধরেন
এই ফন্টটা, এই ফন্টটা দেব, ঠিক আছে, এই ফন্টটা দেব। তখন আমি কি করব, অ্যাকচুয়ালি ক্লিক করব, হ্যাঁ গেট ফন্টটা যাব, হ্যাঁ গেট এমবেড করে যাব। এর মধ্যে ভাগ আছে, চাইলে আমি যে কোনোটা নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, তো গেট এমবেডে গেলাম, অথবা ডাউনলোডও করতে পারবো যদি অফলাইনে চিনাইতে চাই, সেক্ষেত্রে ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে ফন্টটা, হ্যাঁ। আর যদি যদি অনলাইনে চাই, তখন আমরা গেট এমবেডে গিয়ে একটা কিছু পাইছি, রাইট, পাইছি। পাওয়ার পরে এবার কাজ হচ্ছে যে এটা পেলে তো হবে না, এটা আমার প্রজেক্ট ফোল্ডারে কি করতে হবে, অ্যাটাচ করতে হবে। সেক্ষেত্রে কাজকে আপনি সবাইকে বুঝায় বলেন, ওদিকে। হ্যাঁ হ্যাঁ বলেন, এটা দেখে দেখে ভিতরে ঢুকতে পারেন চাইলে এটার ভিতরে। হেড, হ্যাঁ হেড সেকশন। হ্যাঁ ভেরি গুড। যে আমি যদি লিঙ্ক করি, তাহলে সেটা হচ্ছে অনলাইন। যেমন আগে আমি রিমিক্সকে অনলাইন থেকে আনছি, ফন্ট অসামকে অনলাইন থেকে আনছি। কিন্তু যদি আমি মনে করি যে না, এই ফন্টটা আমি অফলাইন থেকে সামহাউ গেট করব, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে ফাইলটা, এই ফাইলটা সামহাউ আমার প্রজেক্ট ফোল্ডারে থাকতে হবে। প্রজেক্ট ফোল্ডারে থাকতে হবে কোনটা, ডাউনলোডসে গিয়ে যে টিটিএফ ফাইলটা আছে সেইটা, এই যে ডাউনলোডে গিয়ে এই যে টিটিএফ ফাইলটা আছে, এই ফাইলটাকে, এগুলো হচ্ছে ওই কোডের জন্য স্পেসিফিক ফাইল। আপনার ফন্ট, আপনি যদি খেয়াল করেন, আমরা এখানে যান, আপনি আপনার জায়গায় গিয়ে বসেন। আচ্ছা, এই যে আমরা এখানে টাইমস নিউ রোমান দেখতেছি না, রাইট, ওই আমি এখানে টাইমস নিউ রোমান দেখতেছি, আমি নিকোষ দেখতেছি, নির্মলা দেখতেছি। এই ফন্টগুলা কোত্থেকে পাচ্ছে? এই ফন্টগুলা আমার সি ড্রাইভের ভিতরে কোথায় আছে জানতে হবে। কোথায় আছে, কোথায় জায়গায় আছে? সি ড্রাইভের ভিতরে ফন্টস নামে একটা জায়গা আছে। সবাই দেখেন, সবার সবার সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলস এর ভিতর বা উইন্ডোজের ভিতরে ফন্টস আছে। এই ফন্টসে গিয়ে এই যে দেখেন সব ফন্ট গুলো দেওয়া আছে, যার কারণে আমি ফন্টসটা পাই বাই ডিফল্ট। আমরা যখন উইন্ডোজ দেই, এই যে টাইমস নিউ রোমান, এখন যদি আপনি এটার এক্সটেনশন দেখেন, দেখবেন যে টিটিএফ, টিটিএফ, হ্যাঁ, ফাইলের টাইপ কি, টিটিএফ। অর্থাৎ কিন্তু আপনার যে ফন্টসটা, আপনি যেটু আগে যেটা ডাউনলোড করলেন, সেটা নাও থাকতে পারে। সেক্ষেত্রে ও আর পাবে না, পিসি থেকে অফলাইন থেকে পাবে না। তো সে কারণেই আমার প্রজেক্ট ফোল্ডারে অবশ্যই অফলাইন থেকে যদি করতে চাই, মানে বেশি কষ্ট করতে যদি করতে চাই, তাহলে এই টিটিএফ রেগুলারকে আমার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে সামহাউ ফন্টস নামে সেভ করতে হবে। 10টা ফন্ট লাগলো, এই 10টা ফন্টকে এভাবে সেভ করে রাখতে হবে। আর যদি চিনাইতে চাই, সেক্ষেত্রে স্টাইল ডট সিএসএস এর ভেতরে গিয়ে কি লিখতে হবে, এই যে দেখেন @ফন্টফেস সোর্সে ইউআরএল এ গিয়ে ওই ফন্টটা চিনে দেবো। এটা আমরা নেক্সট ক্লাসে করবো, এটা এখন করবো না। আমরা অনলাইনটা শুধু শিখি। অনলাইনের কাজ হচ্ছে খুব সিম্পল, আমার কোড দিয়ে দিছে,
লিঙ্ক ট্যাগের ভিতরে কোড দিয়ে দিছে, কপি করছি, করে হেড ট্যাগের ভিতরে বসাইছি। আর যাকে এই ফন্টটা দেব, তার কপি করে অথবা পুরো ক্লাসটা কপি করে কোথায় বসাবো, আমার style.css এর ভেতরে দিলাম। কিন্তু কে পাবে সেটা তো বলি নাই, বলছি না। এবার জাস্ট গিয়ে বলে দিব যে তোমার ক্লাস, আইদার নিজে একটা ক্লাস দিয়ে সেখানে বলে দিব, অথবা এই ক্লাসটাও সরাসরি কল করতে পারি। দিলাম, তখন এগুলো পেয়ে যাবে। ঠিক আছে, কি পেয়ে যাবে? এই ফন্টটা আমার প্রজেক্ট ফোল্ডার। ঠিক আছে, আমাদের কোনো কোনো জায়গায় আমাদের এই ফন্ট গুগল ফন্ট কাজ করবে। দেখবেন যে গুগল ফন্ট নিতে হবে, রিমিক্স আইকন প্রজেক্ট যেদিন করব দেখবেন যে ফন্ট নিচ্ছি, আইকনের জন্য সিডিএন লিংক নিচ্ছি, ফন্টের জন্য সিডিএন লিংক নিচ্ছি, এরপরে আস্তে আস্তে খালি কল করতেছি। তাহলে এখন যদি আপনি প্রজেক্ট ফোল্ডারে দেখতে চান তাহলে কি হবে, আমি যদি ভিউ পেজ সোর্স দেই তাহলে ওই যে সেদিন যেমন আমি ফন্ট পাইছিলাম এরকম এখানে গেলেও আপনি যে ক্লাসটা একটু আগে কল করলেন সেই ক্লাসটা পেয়ে যাবেন। ঠিক আছে, যা বুঝছেন বুঝছেন, না বুঝলে আমার কোনো সমস্যা নাই। অ্যাসেসমেন্টটা আমি দেব না, দেবেন হচ্ছে আপনারা, তাই না? আমার কাজ হচ্ছে কোনো শুধু বলে যাওয়া, বলে গেছি। বুঝলে বুঝছেন, না বুঝলে না বুঝছেন, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। ঠিক আছে, তো আপনাদের অবস্থা হচ্ছে তেজপাতার মতো, না পারতেছেন যাইতে, না পারতেছেন ভাসতে। তো যাই হোক, আজকে যা ক্লাস নিছি এগুলা একটু দেখেন বাসায়,